শহীদুল, করেছো? একটা রিপ্লাই করো। সবগুলো হয়নি। সবগুলো হয়নি? যেটা যা হয়নি বলবে, নিজে পারোনি, আমি করিয়ে দেব, পরের ক্লাসে করিয়ে দেব, কিন্তু অবশ্যই তুমি ইয়ে করবে, মানে ওগুলো প্রত্যেকটা চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ত্রিকোণমিতি শুরু করব, কারণ আমরা পড়তে গিয়ে দেখতে পাচ্ছি, যখন আমরা লিমিট পড়তে গেছি সেখানেও আমরা দেখছি ত্রিকোণমিতি কাজে লাগে। তাছাড়া আদার্স জায়গাগুলোতেও ত্রিকোণমিতির একটা বিশাল ভূমিকা থাকবে। তো সেই হিসেবে আমরা ত্রিকোণমিতির একটু শুরু করব। তো এখন আমরা কয়েকটা ক্লাস ত্রিকোণমিতি করব, সব নয়, টানা হয়তো দুটো তিনটের মতো, তিনটে চারটের মতো ক্লাস আমরা টানা প্রতি রবিবার করে ত্রিকোণমিতি করব। আর একটা ডেটে অন্য জিনিস চলবে। ত্রিকোণমিতি ক্লাসটা আমরা কিছুটা এগিয়ে নিয়ে আবার আমরা নতুন অন্য কোনো টপিক পড়াশোনা করব। ওকে, প্রত্যেকে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? আমি ক্লাস শুরু করি একটু। হ্যাঁ স্যার। প্রত্যেকে একবার কনফার্ম করে দাও, আমি তাহলে ক্লাসে যাব। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুরু করুন। হ্যাঁ স্যার। ওকে, চলো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তে যাচ্ছি, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কথার মানে কি? ইংলিশে যেটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রি কথাটা তুমি যদি দেখো যে এই ট্রাইগোনোমেট্রি কথাটা এসছে কোথা থেকে, আমাদের ম্যাথমেটিক্সের বেশিরভাগ কাজ হয়, মানে যদি তুমি বলো যে ম্যাথের অনেক কিছু আমরা দেখি, আলফা বিটা গামা এরকম নানা রকম চিহ্ন দেখতে পাই, থিটা দেখতে পাবো, এই যে জিনিসগুলো এগুলো এসেছে কোথা থেকে? দেখা গেছে যে আমাদের গ্রিসের ম্যাথমেটিশিয়ানরা, বা তুমি ওদেরকে ম্যাথমেটিশিয়ান বলতে পারো বা অনেককে দার্শনিকও বলতে পারো, কারণ ওরা মানে বেশিরভাগ জন দার্শনিকও ছিল যারা ম্যাথের উপরে অনেক কাজ করেছে। তো এইরকম অনেকে মিলে অনেকজন ছিল যারা গ্রিসের, বিশেষ করে গ্রিস বা আদার্স জায়গার অনেকে আছে যারা হচ্ছে কি আমাদের এই অঙ্কে বিশাল ভূমিকা আছে ওনাদের। তো তারই মধ্যে এই গণিতের আমরা যদি বলি যে গণিতে এমন কিছু জনের নাম, যেমন আর্যভট্ট, বরাহমির, ব্রহ্মগুপ্ত, ভাস্কর, এরা অনেকেই আছে যারা মানে এদের অবদান কোনো শেষ নেই। এরা হচ্ছে, এদের মধ্যে আরেকজন আছে হিপোক্রাস নাম, হিপো, আমি লিখে দিচ্ছি, একটু লিখতে চাইলে লিখতে পারো, হিপোক্রাস। এই এনাকেই, হিপোক্রাসকেই আমরা বলবো ত্রিকোণমিতির জনক হিসাবে। ইনি হচ্ছে ত্রিকোণমিতির জনক। ম্যাথের বেশিরভাগ জিনিস দেখা গেছে, আগেকার সময় কি হতো জানো তো? আগেকার সময় একজন একজন কি করতো, আমাদের যেমন এই মুহূর্তে যদি বাজারে কোনো সিনেমা চলে আসে, ধরো সাউথের কোনো সিনেমা এলো, বা হয়তো তুমি পছন্দ করো এমন কিছু, ধরো তোমাদের মধ্যে কেউ আছো সিনেমা দেখতে খুব পছন্দ করো, তো কোনো একটা যদি সাউথের মুভি চলে আসে, তাহলে তুমি প্রথমে ভাবো যে কি করে ওটা কত তাড়াতাড়ি দেখা যায়। যেমন একটা তোমার ইচ্ছে হয় তাড়াতাড়ি দেখার, তেমনি আগেকার সময় কি হতো, কোনো একজন কোনো একটা কোশ্চেন বলে দিত, তার মনে একটা কোনো কোশ্চেন এলে সে কোশ্চেন দিয়ে দিত, সেই কোশ্চেনটাকে সমাধান করার জন্য বাকিরা লেগে পড়তো। যেমন আহ, একটা ঘটনা আমি একটু আলোচনা করি। একজন ফার্মাট বলে একজন ছিলেন আর কি, ফার্মাট। এই ফার্মাট কি হচ্ছে, পেশায় উকিল ছিল। তো একদিনও উকিলের তার নিজের পেশার কাজ করে এসে রাতে সোফাতে বসেছে, বসে হঠাৎ করে তার মনে হয়েছে একটা অ্যালজেব্রার একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আর কি। অ্যালজেব্রার ইকুয়েশন x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল টু z টু দি পাওয়ার n, এরকম টাইপের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। ইকুয়েশন দিয়ে দিয়ে ও বলছে যে এখানে তুমি n যদি 4-এর থেকে বড় হয়, এরকম ভাবে রেজাল্টটা বলছে যে n যদি 4-এর থেকে বড় হয়, তো সেই ক্ষেত্রে এই ইকুয়েশনের তুমি কোনো ইন্টিজার সলিউশন পাবে না, এরকম টাইপের অনেক কথা আর কি। মানে এমন কিছু কিছু জিনিস যেটা কি হচ্ছে, ওরা যখন খুশি ওদের মাথায় একটা একটা আসতো। ওর সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, ও যে কথাটা বলছিল প্রবলেমটা দিয়ে, ও একটা প্রবলেম দিয়ে বলছে যে এই প্রবলেমটার সমাধান আমি জানি, কিন্তু আমার খাতাতে জায়গা নেই, তাই আমি লিখলাম না। মানে উনি একটা তার একটা বই টাইপের প্রকাশ করেছে, সেখানে পিছনের পেজে একটা কোশ্চেন দিয়ে বলছে যে এই প্রবলেমটার সমাধান আমার কাছে আছে, কিন্তু আমার খাতায় জায়গা নেই, তাই আমি এটা দিলাম না। এইরকম টাইপের কথা বলে ছেড়ে দিল। এবার আমরা হলে কি ভাবি, বা আমাদের আজকের সমাজের মানুষ কি ভাববে, দূর ও মনে হয় জানে না, ও
ওই জন্যই হচ্ছে এরকম কথাটা বলেছে, এটা আমাদের সমাজের মানুষ ভাবে। আর ওই সময় যারা থাকতো তারা কিন্তু সেটাকে উল্টো চোখে দেখতো, তারা বলতো না, এত বড় একটা লোক, সে যদি এই কথাটা বলেছে তাহলে নিশ্চয়ই এর একটা কিছু ব্যাপার আছে। এই করে তারা কি করতো, সেটার সন্ধানে চলে যেত, ওইটা কি করে করা যায়, কি করে প্রমাণ করা যায়, তার পিছনে ছুটতো। এইগুলো করতে করতে একটা একটা টপিক আবিষ্কার হয়ে যায়। এই যে আমরা জনক বলছি, যে হিপোক্রাসকে আমরা বলছি যে হিপোক্রাস হচ্ছে ত্রিকোণমিতির জনক। জনক বলতে কি, মানে এরকম বাবা, যেমন আমরা জানি যে এর ক্ষেত্রে আমরা যেমন বলি যে আমাদের বাবা মা মানে কি, আমাদেরকে জন্মদাতা, যিনি জন্ম দিয়েছে। তো ত্রিকোণমিতি কি একটা এইটুকু জিনিস? এটা একটা বিশাল একটা একটা বিশাল ভাস্ট একটা সিলেবাস, একটা বিশাল ব্যাপার। তো এই জিনিসটা একজন কিছু করে দিল? জনক বলতে ওরকমই বলা হয় যে একজন একজন যার ভূমিকা সব থেকে বেশি, বা এই কনসেপ্টটা প্রথমে ও দেয়, তারপরে তার উপরে অনেক কাজ করেছে, আরো অনেক ম্যাথমেটিশিয়ানরা হেল্প করেছে, কিন্তু যে প্রথম শুরু করেছে, যে প্রথম এর উপর বেশিরভাগ ইম্পর্টেন্ট মানে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া দিয়েছে, বা তারটাকে প্রতিটা বাকি ম্যাথমেটিশিয়ানরা সেটাকে বলেছে যে হ্যাঁ এর কথাটা ঠিক, বা এইগুলো আমাদের এই এই কাজে লাগে, তখন কিন্তু ওনাকেই আমরা জনক হিসেবে ধরে নিই। ত্রিকোণমিতি, এই যে ট্রাইগন আর মেট্রন, এই দুটো কথা হচ্ছে গ্রিস শব্দ। এই ট্রাইগন কথার অর্থ হলো ত্রিভুজ, মানে এটা গ্রিসের ভাষায়। তুমি যদি এমনি ইংলিশ মিনিং করতে যাও তার মানে কিন্তু একই হবে না। ট্রাইগনটা হচ্ছে এটা গ্রিস শব্দ, যেটার মানে হচ্ছে, যেটার মানে দাঁড়াচ্ছে এই গ্রিস শব্দের যে ত্রিভুজ। আর মেট্রন কথার অর্থ হলো, গ্রিসের ভাষায় মেট্রন কথার অর্থ হলো পরিমাপ। তো সেই ট্রাইগন আর মেট্রন এই দুটো কথার সমন্বয়ে ট্রাইগোনোমেট্রি, যেটাকে বাংলায় আমরা ত্রিকোণমিতি বলি, ইংলিশে যেটা আমরা ট্রাইগোনোমেট্রি বলতে পারি। তো এইভাবে ট্রাইগোনোমেট্রির উৎপত্তি হয়েছে, যেটাতে মেন পারপাস কি, ত্রিভুজের পরিমাপ করা। একটা একটা ত্রিভুজকে আমরা তার পরিমাপ করব। এই পরিমাপের ধারণাও দেখা গেছে মিশরে গিয়ে, গ্যালিলিও থেকে শুরু করে আরো অনেক ম্যাথমেটিশিয়ান, এদেরকে ম্যাথমেটিশিয়ানও বলতে পারো, অনেকে আছে এদের মধ্যে ফিলোজফার, যারা হচ্ছে নানা জায়গায়, গ্রিসের বিশেষ করে অনেকে, ওদের টাকা পয়সা প্রচুর ছিল, ওরা নানা জায়গায় ঘুরতে যেত, তেমনি মিশরে টিশরে গিয়ে দেখতো যে আরে এত বড় বড় বাড়ি, বালি দিয়ে এত বড় বড় পিরামিড, কত বড় বড় পিরামিড ভেঙে পড়ছে না। ওরা তখনই দেখে বলতো আরে এগুলো কেমন বানিয়েছে, কিভাবে রেখেছে এত বালির একটা উঁচু উঁচু স্তূপ, অথচ ভেঙে পড়ছে না। সেইগুলো থেকে ওনাদের মধ্যে একটা ধারণা আছে যে এইখান থেকে এটার এই মাপ নিতে হবে, এই হাইটে নিতে হবে। যেমন পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়েছি, কি ছিল পিথাগোরাসের উপপাদ্য, কেউ বলবে একজন? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই যে ধারণাটা, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই একটাই সূত্র আছে, যে সূত্র দিয়ে এই ত্রিকোণমিতির বেশিরভাগ যত ফর্মুলা আসবে সেগুলো দেখবো আমরা ওই একটা ফর্মুলা থেকে সব হয়ে যাবে। সেই ত্রিভুজের পরিমাপ করার জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছিল, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওটা ব্যবহার করে দেখবো আমাদের ফর্মুলা গুলো খুব সহজে সবকিছু ধীরে 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 করে চলে আসছে। তো এইভাবেই ত্রিকোণমিতি নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমাদের যেমন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত এবং ভাস্কর, এনাদের মধ্যে অনেকেই ম্যাথমেটিশিয়ান, যারা হচ্ছে আমাদের আমাদের হিন্দু গণিতজ্ঞ এদেরকে বলবো আর কি। এনারা মানে বিশেষ করে আর্যভট্ট, তারপর বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, তেমনি হিপোক্রাস ছিলেন গ্রিস জ্যোতির্বিদ। হিপোক্রাসকে আমরা ত্রিকোণমিতির জনক বলবো। তাহলে এখানে আমরা একটা কথা মাথায় রাখবো, বাকি সব ভুলে যেতে পারি। কি না, ত্রিকোণমিতির কথাটাই এসছে কোথা থেকে? ত্রিকোণমিতি কথাটা হচ্ছে ট্রাইগন আর মেট্রন, এই দুটো শব্দ থেকে। ট্রাইগন কথার অর্থ কি? ত্রিভুজ। মেট্রন কথার অর্থ কি? মেট্রন কথার অর্থ হলো পরিমাপ। তাহলে এই দুটো কথা থেকে আমরা ত্রিভুজের পরিমাপ বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে ত্রিকোণমিতির আক্ষরিক অর্থ কি না ত্রিভুজের পরিমাপকে বোঝায়। ক্লিয়ার? এইটুকু প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছো? হ্যাঁ স্যার। ওকে। আর কি মনে রাখবো,
যে হিপোক্রাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়, উনি একজন গ্রিক জ্যোতির্বিদ। এগুলো কোথায় কাজে লাগবে? এমনি আমাদের যখন আমরা 11-এ পরীক্ষা দিতে যাব অত হয়তো কাজে লাগবে না, কিন্তু আমরা যদি কোনো এন্ট্রান্স দিতে যাই, কোথাও না কোথাও ইন্টারভিউতে আমাদেরকে ধরতে পারে। তাই ছোট্ট ছোট্ট অল্প অল্প জিনিস যদি আমরা একটু শিখে রাখি, ভবিষ্যতে আমাদের কাজে দেবে। আমি পরের পেজে যাচ্ছি। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ তো? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, কি বলছে মন দিয়ে শোনো। বলছে ধনাত্মক আর ঋণাত্মক কোণ সম্বন্ধে তুমি কি জানো? ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ ব্যাপারটা কি, আইডিয়াটা কেমন একটু দেখে নিই। আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ? ছবিতে উপরের দিকে এইভাবে তীর চিহ্ন দেওয়া হয়েছে। তুমি বলবে যে স্যার উপরের দিকেই বা তীর চিহ্নটা কেন দেওয়া হয়েছে? আমরা তো কোণ মানে আগে কি বুঝবো? সবার প্রথমে আমাকে যেটা জানতে হবে যে কোণটা কি, কোণ বলতে আমরা কি বুঝবো। যখন তোমাকে বলা হচ্ছে যে একটা রেখা টানলাম আর একটা রেখা ওকে কাট করে গেল, একটা রেখা টানলাম আর একটা রেখা ওকে কাট করে গেল, ওদের মধ্যে একটা কিছু উৎপন্ন হয়েছে, ওদের মধ্যবর্তী যে জায়গাটা, এইটাকে আমরা অ্যাঙ্গেল, ইংলিশে অ্যাঙ্গেল বলি, বাংলাতে এটাকে আমরা কোণ বলে থাকি। তাহলে কোণ মানে কি না, কোনো একটা এটাকে রেখা যে হতে হবে তারও কথা নেই। আচ্ছা, রেখা আর রশ্মির মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? রেখা আর রশ্মির মধ্যে এনিওয়ান? স্যার রশ্মির একটা পার্ট এক্সটেন্ড করা যায়, আর যেটা রশ্মি থাকে তার একটা পয়েন্ট ফিক্সড আর একটা পয়েন্ট কোনো সীমা নেই। একদম ঠিক কথা বলেছে। রশ্মি ব্যাপারটা মানে কি, যেমন টর্চ লাইটের আলো, আমরা যখন টর্চ লাইট মারছি তখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে তারপর আর একদিকে চলতে আছে। তো রশ্মি হচ্ছে ওরকম জিনিস। আমি যে এখানে যে দুটো লাইন নিচে টেনেছি সেগুলো কিন্তু রশ্মি আকারে দেখতে পাচ্ছ। দেখো সামনের দিকে এগিয়ে গেছে, ওদের মেন পয়েন্টটা যেটা সেটা ফিক্সড করে সামনের দিকে দেখো এগিয়ে গেছে, এগুলো হচ্ছে একটা করে রশ্মি। তো কোনো একটা রশ্মি কি হচ্ছে, কোনো একটা পয়েন্টে রশ্মি নিলে কি হবে, এগুলো যদি তুমি দুটো রশ্মি নাও তাদের মধ্যে কোণ তুমি বানাতে পারবে। এটা যদি তুমি রেখা নাও তাতেও কোনো প্রবলেম হবে না, ওদের মধ্যে কোণ উৎপন্ন হবে। তাহলে রেখা দিয়েও আমরা কোণ বানাতে পারবো বা আমরা রশ্মি দিয়েও কোণ বানাতে পারবো। তাহলে তুমি যদি মনে করো যে কোনো একটা রশ্মি নেবে, তার প্রান্ত বিন্দুর সাপেক্ষে তুমি কি করবে, আবর্তন করাবে। মানে ব্যাপারটা কেমন, আমি আরেকটা পেজে নিয়ে দেখাচ্ছি তোমাকে। এক মিনিট, পেজটাকে কালো করে নি চোখে যাতে তোমাদের না লাগে। আচ্ছা, দেখতে পাচ্ছ আশা করি প্রত্যেকে? দেখো আমি একটা লাইন টানলাম, একটা রশ্মি নিলাম, এই রশ্মিটাকে নিয়ে আমি কি করলাম, উপরের দিকে রশ্মিটাকে ঘোরালাম। এক কথায় আমি ধরে উপর দিকে ঘোরালাম। যেমন ধরো আমি এখানে এই যে কাঁটা দেখতে পাচ্ছ, আমি ঘড়িটার দিকে তাকাও, ঘড়িটাতে আমি এরকম ভাবে কাঁটাটাকে নিয়ে পাঁচের ঘরে রেখেছি, নিচের কাঁটাটাকে ধরে আমি এইখানে রাখলাম, উপরের কাঁটাটাকে নিয়ে এইভাবে ঘোরাচ্ছি। তো এই যে ঘুরিয়ে এদের মাঝে একটা জায়গা তৈরি করছি, সেটা হচ্ছে আমাদের কোণ। এখানে তেমনি বলছে কি, যে তুমি একটা রশ্মি নিয়ে যদি তাকে তুমি যদি একটা বিন্দুকে ফিক্সড করে ঘুরিয়ে দাও, যে কোনো দিকে, তুমি নিচের দিকেও ঘোরাতে পারো, উপর দিকেও ঘোরাতে পারো, তাহলে ওদের মধ্যে উৎপন্ন হবে কি, সে যেটা যে চিত্রটা ওখানে গঠন হবে, মাঝের জায়গাটা যেটা হবে সেটা হবে কোণ। কোণটাকে বুঝেছো? তাহলে কোনো একটা রশ্মি প্রান্তবিন্দুর সাপেক্ষে আবর্তন করলে যে চিত্র ওখানে গঠন হবে তাকে আমরা কোণ বলবো। এইটুকু বুঝেছো? পর থেকে কনফার্ম করবে। কোনো একটা রশ্মি তুমি রেখা নিয়েও টানতে পারো, রশ্মি দিয়েও হয়ে যাবে। কোনো একটা রশ্মি প্রান্তবিন্দুর সাপেক্ষে, প্রান্তবিন্দু বলতে কোন পয়েন্টটা, আমাদের এখানে ও পয়েন্ট, আমি ও নাম দিয়ে দিলাম, ও পয়েন্ট। তাহলে কোনো একটা রশ্মি প্রান্তবিন্দুর সাপেক্ষে ও পয়েন্টের সাপেক্ষে আবর্তন করলে যে চিত্র গঠন করে তাকে আমরা কোণ বলবো। ওকে, সবাই ক্লিয়ার তো? একবার কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। এবার এই কোণকে আমরা দু রকম ভাবে নেব। একটাকে বলবো পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ, একটাকে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। বুঝেছো পর থেকে? একটা বলবো পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ, একটাকে বলবো নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ধনাত্মক কোণ কোনটা ঋণাত্মক কোণ, সেটা বা বুঝবো কি করে?
বা কেন বা এরকম নামকরণ দেয়া হলো, এর পিছনে কারণ কি? কারণ এমনি তো হতে পারতো যে আমি তো দেখতে পাচ্ছি এইরকম দুটো রশ্মি, মাঝে এরকম দাগ টেনে দিলাম, এটাকে 30 ডিগ্রি বলে দিলাম। একে আবার পজিটিভ নেগেটিভ, এটা আবার কেমন? এর পিছনে কারণ কি? এরকম হওয়ার পিছনে কারণ কি? বলছে কি, এই যে সাদা লাইনটা আমি টেনেছি নিচে, এই লাইনটাকে ফিক্সড করে দাও, এটাকে তুমি ফিক্সড করে দাও, যার নাম আমি দিয়ে দিলাম ওএক্স। ওএক্স রেখে দিলাম, দিয়ে বললাম তুমি হয় আর একটা লাইন টানো বা রশ্মি টানো, বা ওএক্স লাইনের কে আমরা তারই একটা ওই লাইনটা এখানে একটা লাইন রেখে দিয়ে আর একটা লাইনকে উপরের দিকে নিয়ে যাওয়া। আমি ধরো সাপোজ কথার কথা দুটো লাইন নিয়ে কাজ করছি আমাদের সুবিধার্থে আমরা দুটো লাইন নিয়ে কাজ করছি। একটা ওএক্স বললাম, ফিক্সড করে দিলাম, আর একটা হলুদ কালারে আমি ওএ করেছি। তাহলে বলো তো, ওএক্সটা থেকে আমি ওএ কে নিয়ে গেছি বাইরের দিকে। কোন দিকে নিয়ে গেছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে গেছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি হলুদ একটা কালারের লাইন টেনেছি। তাহলে আমার টানাটা কেমন হচ্ছে? এইরকম ভাবে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, উপরের দিকে এরকম ভাবে নিয়ে গেছি, নিয়ে গিয়ে হচ্ছে। মানে প্রথমে লাইনটা এরকম ছিল, এই লাইনটাকেই ধরো আমরা ঘুরিয়ে দিলাম কোন দিকে? উপরের দিকে ঘোরালাম, তাই তীর চিহ্নটা এরকম দিয়েছি। দিয়ে নতুন নাম দিলাম, ধরো তার নামটা, নতুন নামটা ওএ দিলাম। এই যে উপর দিকে নিয়ে গেছি, এইটা ঘড়ির কাঁটার বিপরীত, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। বলছে এইখানে যত অ্যাঙ্গেল হবে, যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এটাকে পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ বলবো, +30 ডিগ্রি। আর এই ওএক্সটাকে যদি আমরা নিচের দিকে ঘোরাই, যদি এটাকে নিচের দিকে ঘোরাই, ওএক্সটাকে ফিক্সড করে ওখান থেকে যদি নিচের দিকে নিয়ে যাই, ধরো সেটা মোট 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, কিন্তু এটা যদি নিচের দিকে যায় সেটাকে বলবো -30 ডিগ্রি বা ঋণাত্মক কোণ বলবো। তুমি বলবে স্যার ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ এরকম ভাবে নামকরণ হয়েছে কিভাবে? এটা হওয়ার পিছনে কারণ কি? আমরা যখন পেন্সিল কম্পাস নিয়ে কাজ করি, বা আমাদের আমাদের টোটাল, আমরা যদি এখানে যদি আমি কয়েকজনের কথাই বলি, এখানে যতজন আছে তাদের মধ্যে বেশিরভাগ অংশটা দেখা যাবে ডান হাতে লেখো, তাই তো? খুব গুণে হয়তো একজন কি দুজন পাবো যারা হয়তো বাম হাতে লেখে। কি ঠিক বলছি কিনা একটু কনফার্ম করো? বেশিরভাগ জন ডান হাতেই আছে, পেন চালাও। তো আগেকার সময় কি হয়েছিল? আগেকার সময় যখন এই কোণের মাপগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন এই ঘড়ির কাঁটার সাথে এর একটা সম্পর্ক বানানো হয়। কিভাবে রিলেশন বানানো হয়? বলে কি, যে আমাদের এই যে আজকে তুমি এই কোণ সম্বন্ধে পড়ছো না, এগুলো এরপরে যখন তুমি গ্র্যাজুয়েশনে পড়তে যাবে, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, অথবা তুমি গ্র্যাজুয়েশন ছাড়াও যদি তুমি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন যাও বা আদার্স কোনো ডিফেন্সের লাইনে যাও, সেখানেও যখন তুমি ম্যাথ পড়বে, দেখবে অনেক জায়গাতে শুনবে পজিটিভ ধরবো কাকে না কাউন্টার ক্লকওয়াইজ সেন্সকে বা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। ঘড়ির বিপরীতই হলে আমরা পজিটিভ কোণ ধরবো, আর ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে যদি সেই দিকে কোণ হয় তাহলে আমরা তাকে ঋণাত্মক কোণ ধরবো। এই কথাটা প্রায় জায়গায় গিয়ে শুনতে পাবে। কেন এটা হওয়ার পিছনে কারণটা কি? এরকম কি নামকরণের মেন উদ্দেশ্য কি ছিল? তখনকার সময় বেশিরভাগ মানুষ, তখন শুধু নয় এখনো আমরা জানি যে বেশিরভাগ মানুষ ডান হাতে লেখে। তো বেসিক্যালি কি হয়, তুমি যখন ডান হাতে পেনটা ধরবে তখন তোমার বাম হাতে ওই পেন্সিল কম্পাস বসাও বা যাই বসাও, বাম হাতে বসাবে, বসিয়ে মানে বাম হাতে ওটা ধরবে, ধরে কি করবে, তুমি এরকম ভাবে পয়েন্ট করবে। ধরো সাপোজ এটাকে আমি একটা লাইন টানলাম, তোমার লাইনটা উল্টো দিকে হয় না, তোমার লাইনটা এই দিকে হয়। মানে যেদিকে দিলাম তুমি প্রথমে লাইনটা এদিকে টানবে, দিয়ে এই দিকের কাজটা প্রথমে করবে ছবিতে, নিচের দিকে কাজটা খুব কম হবে। বাম হাতে যারা কাজ করে তাদের প্রথম কাজটা নিচের দিকে আসে, কিন্তু যারা ডান হাতে কাজ করবে, ডান হাতে পেনটা চালাবে, তাদের কিন্তু, তারা যদি বাম হাতে পেন্সিল কম্পাস ধরে তো সেটাকে উপরের দিকে প্রথমে চালানোর চেষ্টা করবে। তো যেহেতু বেশিরভাগ মানুষ ডান হাতে ছিল, সেটাকে মাথায় রেখে ওই ডিরেকশনটাকে পজিটিভ হিসেবে ধরেছে, যাতে সবার বেশি সুবিধা হয়। আচ্ছা বলো তো, আমরা কোনো শর্ট নাম ধরি যখন, তখন তো আমরা এটা মাথায় রেখে করি না, যাতে সবার সুবিধা হয়। আমরা এমন কিছু কি ধরবো যেটা সবার সুবিধা হবে না ও আরো বেশি প্রবলেম হবে মানুষের? এমন কিছু নিশ্চয়ই করি না। কি বুঝেছো আমার কথাটা? আমার কথাটা কি বুঝেছো? যেটা প্রত্যেকের কাছে সমান হবে, প্রত্যেকের কাছে ইজি হবে, এরকমই তো কিছু কাজ আমরা করার চেষ্টা করি সব সময়। তো এই কারণে এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সকে পজিটিভ ধরা হয়, ঘড়ির কাঁটার বিপরীতকে পজিটিভ বলা হয়,
আর ঘড়ির কাঁটার দিকে কোনটাকে ঋণাত্মক বলা হয়, এই কারণেই বলা হয়। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে? একটু কনফার্ম করুন। হ্যাঁ স্যার, ক্লিয়ার। প্রত্যেকে বুঝেছো? সৃজা আজকে নতুন, বুঝেছো? মাইক্রোফোন অন করে বলবে। সৃজা, তিশা। হ্যাঁ স্যার, বুঝেছি। তিশা বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এইরকম ভাবে 30 ডিগ্রি 60 ডিগ্রি এগুলো বুঝবো কি করে, বা কতটা কোণের পরিমাপটা, সেই পরিমাপগুলো করব কিভাবে? তার জন্য আমরা মেইন যেটা বানাবো, যেমন উপরেরটাকে আমরা বললাম পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে এই যে ছবিটা টেনেছি আমি এখানে এরকম নিচের দিকে, এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই কোণটা ঋণাত্মক কোণ হবে। ঋণাত্মক কোণকে বোঝানোর জন্য আমরা আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। মানে একটা কোণ যে ঋণাত্মক তাকে বোঝাবো কি করে? কেউ লিখলো 30 ডিগ্রি, শুধু 30 ডিগ্রি মানে সেটা যে তার দিক কোনটা, সেটা পজিটিভ না নেগেটিভ বুঝবো কি করে? বলছি যদি কোনো কোণের আগে মাইনাস চিহ্ন দেখো, তাহলে বুঝবে সেটা নিচের দিকে গেছে, ঘড়ির কাঁটার দিকে গেছে। তো যদি -30 ডিগ্রি বলে তাহলে বুঝবে নিচের দিকে হচ্ছে, আর যদি বলে +30 ডিগ্রি তাহলে বুঝবে উপরের দিকে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে হচ্ছে। এইভাবে তুমি ঋণাত্মক কোণ আর ধনাত্মক কোণকে চিহ্নিত করবে, ওদের মধ্যে চিনতে পারবে। এখানে আমরা মোট 4টে ঘরে ভাগ করেছি। কিভাবে? আচ্ছা, এক জায়গা থেকে শুরু করে গোল করে আবার ওই জায়গায় ঘুরে আসা মানে কত ডিগ্রি বলতে পারবে এনিওয়ান? একটা জায়গা থেকে শুরু করে 360 আবার ডিগ্রি। ওই জায়গায় যদি ঘুরে আসি তাহলে সেটা মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আমরা জানি এই পুরোটা মানে 360 ডিগ্রি। একটা জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গায় ফিরে এলে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বলতো এখানে এই 360 ডিগ্রিকে 4টা সমান ভাগে ভাগ যদি করে দেই তাহলে প্রতিটা ভাগ কত করে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে। তাহলে এটাও তুমি 90 পাবে, এটা হচ্ছে 90। তাহলে এই পর্যন্ত মোট কত হলো? 180। তারপর আবার 90, আবার 90। এইভাবে 4টে ভাগে ভাগ করে দিলাম। এই যে 4টে ভাগে ভাগ করলাম তার মধ্যে যেটা প্রথমটা আছে, প্রথমটা মানে আমি যদি তাকে ওয়েবি নাম দিই, এই ওয়েবি যে পাতটা, এইটাকে আমরা প্রথম পাদ বলবো বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলবো। এইটাকে আমরা প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট বলবো। বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ বলবো। আচ্ছা, তারপরে যেটা এইটা পাচ্ছি এটা 90 এর পর থেকে 91 থেকে 180, এটাকে কি বলবো? সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। তারপরটা কি? 180 থেকে 270, এটাকে বলবো তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট। আর এইটা থাকছে তোমার কত না 270-এর পর থেকে 270 থেকে শুরু করে 360 পর্যন্ত, এটা হচ্ছে চতুর্থ পাদ বা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকে রিপ্লাই করবে অথবা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। হয় মাইক্রোফোন অন করে বলবে হ্যাঁ স্যার বুঝেছি, না হলে হাতের সাইন, দেখো স্ক্রিনের উপর একটা হাতের চিহ্ন আছে, ওটা ব্যবহার করে বলবে। বোঝা গেছে? স্যার দ্বিতীয় পাতা 90 টু 180 তো? হ্যাঁ, দ্বিতীয় পাত্রা হচ্ছে 90 থেকে শুরু করে 180 পর্যন্ত। এই যে 90 মানে কোনটা জানো তো? যেটা একদম পারপেন্ডিকুলার, মানে ওবি লাইনটা, ওবি লাইনের উপর কোনো যখন জায়গা হচ্ছে সেই পর্যন্ত হচ্ছে 90। এবার তারপর থেকে শুরু করে 90 পর থেকে 180 পর্যন্ত এই জায়গাটা থাকছে, মানে আমরা 90 থেকে ধরে 180 পর্যন্ত যাব। তো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। ওকে? ওকে স্যার। 90 থেকে 180, তারপরটা 180 থেকে 270, তারপর 270 থেকে 360। এবার একটা কোশ্চেন পড়েছে পরীক্ষায়। কিভাবে কোশ্চেনটা এসছে? বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 পাক ঘোরার পর একই দিকে আরো 30 ডিগ্রি কোণ এগিয়ে যায়। বলো রশ্মিটার অন্তিম অবস্থান আর প্রারম্ভিক অবস্থানের সঙ্গে কোণ কত করবে? অন্তিম অবস্থান মানে একদম শেষে যেখানে থাকবে সেই অবস্থান, আর প্রারম্ভিক অবস্থান মানে যেখান থেকে শুরু করেছিল, এই যে টোটাল যত ঘুরলো সেটা কত হবে? 4টে অপশন আছে।
মাইনাস 750 ডিগ্রি, 750 ডিগ্রি, 690 ডিগ্রি, মাইনাস 690 ডিগ্রি। স্যার 750। স্যার 750 ডিগ্রি। বাকিরা? হ্যাঁ স্যার 750 ডিগ্রি। স্যার কোশ্চেনটা বুঝতে পারলাম না। একটা ঘূর্ণায়মান রশ্মি বলছে, একটা ঘূর্ণায়মান রশ্মি নিলাম, মানে কি তুমি কোন একটা ধরে নাও টর্চ লাইট মারছো তুমি, তো সোজাসুজি টর্চ লাইটটা মেরেছিলে, সেটাকে এবার ঘুরিয়ে মানে হাতে তুমি টর্চ লাইটটাকে বেঁধে ঘুরাচ্ছ, তো বলছে একটা ঘূর্ণায়মান রশ্মি কাঁটা ঘড়ির কাঁটা আছে, এখানে ঘড়ির কাঁটা দিয়েছে, ঘূর্ণায়মান রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলেছে, ঘূর্ণায়মান রশ্মিটা ঘুরছে কার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, 2 পাক ঘোরার পর একই দিকে, ওই দিকেই মানে ওই বিপরীত দিকেই আরো 30 ডিগ্রি কোণ এগিয়ে গেল। এখন বলো রশ্মিটার অন্তিম অবস্থান প্রারম্ভিক অবস্থানের সঙ্গে কত কোণ করেছে? এবার বুঝেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার। ধরে নাও ওই হচ্ছে এই অবস্থায় প্রথমে টর্চ লাইটটা মেরেছো, তুমি হাতে টর্চ লাইটটা কোনো একটা দিয়ে বেঁধে রেখেছো, দিয়ে এবার টর্চ লাইটটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাচ্ছ। কতবার ঘোরাচ্ছ ঘড়ির কাঁটার বিপরীতে? 2 পাক খাইয়েছো, প্রথমে 1 পাক খেলো, আবার 1 পাক খেলো, 2 পাক খাওয়ার পর আরো 30 ডিগ্রি গেছে, দিয়ে এরকম একটা পজিশনে এসছে। এখন প্রশ্ন হচ্ছে মোট একদম প্রথম অবস্থান থেকে 2 পাক খাওয়ার পর আবার যে 30 গেছে, টোটাল কত গেল? কি হবে? 1 পাক মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 2 পাক খেয়েছে মানে 720 ডিগ্রি। 720 ডিগ্রি। আরো 30 গেছে মানে 750 ডিগ্রি। 750 ডিগ্রি। তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? তার ঘড়ির কারণ কাঁটার বিপরীতে ঘড়ির আসছে। কাঁটার বিপরীত দিকে। যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীতে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স, তাই এটা পজিটিভ হবে। পর থেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। পর হ্যাঁ থেকে স্যার। কনফার্ম করো। আমরা কি পরের কোশ্চেনে একবার দেখবো? যেতে পারি? কনফার্ম করো। হ্যাঁ স্যার। যে বুঝতে পারবে না বলবে কিন্তু। বলছে 310 ডিগ্রি কোণটি যে কোয়াড্রেন্ট বা যে পাদে থাকবে সেই পাদটা কোনটা হবে? 4টে পাদ আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ। বলো। স্যার অপশন ডিটা। চতুর্থ পাদ বলছে, বাকিরা প্রত্যেকে রিপ্লাই করবে। হ্যাঁ স্যার চতুর্থ এই অপশনটা হবে। চতুর্থ পাদ বলছে 310 ডিগ্রি কোণটি যে পাদে অবস্থিত, যে কোয়াড্রেন্টে অবস্থিত সেটা দেখো। এই চ্যাপ্টার থেকে না যদি তুমি 11-এ কোশ্চেন বলো তাহলে খুব একটা পড়ার চান্স নেই, কোনো এক্সাম দিতে গেলে সেখানে থাকতে পারে, কিন্তু 11-এ এই চ্যাপ্টার থেকে পড়ার চান্স নেই। কিন্তু যদি তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কোনটাকে কি পাদ বলে, কোথায় কি অ্যাঙ্গেল, এটা যদি না বোঝো, এর পরের গুলো করতে গিয়ে তোমার সমস্যা হতে পারে। কোথাও কোথাও তোমার মনে হতে পারে যে মুখস্থ মুখস্থ ব্যাপার, কিন্তু আমি সত্যি বলছি অঙ্কে কোনো কিছু তোমাকে মুখস্থ করতে হবে না, শুধু বুঝে একটু পড়াশোনা করলেই হবে। অঙ্কে কোনো কিছু মুখস্থ লাগে না, মাথার উপর এক্সট্রা চাপ দরকার নেই। যেমন অনেকটা ব্যাপারটা ওরকম দাঁড়িয়ে যাবে কিছুদিন পরে, যদি তুমি কিছু কিছু টপিক ছেড়ে যাও বা ভালো করে ওটা না পড়ো, হতে পারে সেটা পরীক্ষায় আসবে না, কিন্তু যদি তুমি তার বেসিক কনসেপ্টে ক্লিয়ার না থাকো তাহলে অনেকটা ওইরকম হবে। তোমার সামনে যদি তামিল ভাষায় কেউ 10-15 মিনিট কথা বলে, তোমার যা মাথার অবস্থা হবে এমনি অবস্থা হয়ে যাবে, বিরক্ত লাগবে, ভালো লাগবে না। এই কারণে প্রতিটা টপিক চেষ্টা করবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা, তারপর তুমি করলে না মানে মেন পরীক্ষার জন্য প্র্যাকটিস করার দরকার নেই। এখান থেকে তো পড়বে না, আমি করলাম না, তখন আমি নাম্বারের পেছনে ছুটবো। কিন্তু ইনিশিয়ালি আমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা জায়গা ভালো করে জানা, তবে গিয়ে তোমার পড়তে ইন্টারেস্ট আসবে। তাহলে 310 ডিগ্রি কোণটি যে কোয়াড্রেন্টে অবস্থিত সেটা কোনটা হবে? না আমরা জানি প্রথম কোয়াড্রেন্টে থাকে কত, না এটা থাকে 0 থেকে 90, তারপরটা কত 90 থেকে 180, তারপরটা কত 180 থেকে 270, তারপরটা কত 270 থেকে 360, আছে কত 310 ডিগ্রি। তার মানে এটা চতুর্থ পাদে আছে। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এটা বলো -210 ডিগ্রি কোনটি কোন পাদে অবস্থিত? -210 ডিগ্রি, -210 ডিগ্রি তৃতীয় পাতে। স্যার দ্বিতীয় পাদে থাকবে। দ্বিতীয় পাদে হ্যাঁ বলছে। স্যার দ্বিতীয় পাদে থাকবে। বাকিরা? বিথিকা? হ্যাঁ স্যার দ্বিতীয় বারেই থাকবে। -210
তৃষা কি বললে? স্যার তৃতীয় পদে থাকবে, তৃতীয় পদে। তৃতীয় পাদ বলছে। ওকে, আর কেউ? 2 না 3? 2 না 3? তৃষা? স্যার থার্ডে। আচ্ছা, স্যার তৃতীয়তেই থাকবে। সৃজা? না স্যার, দ্বিতীয়তে থাকবে। সৃজা কোনটা হবে? স্যার তৃতীয় পাদ। ভালো না করে স্যার, ভেবে দ্বিতীয় কিন্তু। পদে থাকবে। সায়ন্তন 2 নম্বর নাকি 3 নম্বর? সায়ন্তন মাইক্রোফোন অন করো। স্যার দ্বিতীয় পদ দ্বিতীয় পাদ মনে হচ্ছে নাকি কনফার্ম? মোটামুটি কনফার্ম। না স্যার, মোটামুটি কনফার্ম কনফার্ম। করে। হেল্পলাইন লাগবে? লাখ টাকার কোশ্চেন। কেবিসিতে আছো তুমি এখন? না স্যার, কনফার্ম। কনফার্ম। আচ্ছা, বিথিকা দ্বিতীয় লক করে দেই? হ্যাঁ স্যার দ্বিতীয়। লক করে দেবো? হ্যাঁ স্যার। দেখো 1 লাখ স্যার লক মিস করে হয়ে যাবে কিন্তু। স্যার, মিস হবে না, লক করে দিন। সেকেন্ড কোয়াড্রেন্টে কেন? দেখো এটা -210 বলেছে। -210 ব্যাপারটা কি? মাইনাস মানে এদিক থেকে উল্টো দিকে ঘোরাটা। এটা হচ্ছে 0 থেকে, এই পাত্রা তখন হচ্ছে 0 থেকে 90, এটা মাইনাসে 0 থেকে -90 বলবো। এটা -90 থেকে -180, এটা হচ্ছে -180 থেকে -270, আর এটা হচ্ছে -270 থেকে -360। উল্টো 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 হয়ে যাবে। -210 ডিগ্রি আছে কোথায়? আছে তোমার উপরে। তুমি কিন্তু এটা ভাববে না যে এটা কি তাহলে উল্টো দিক থেকে তৃতীয় পাদ। না, পাত্রার নামে কি দেওয়া হয়েছে? যখন আমরা কোয়াড্রেন্টে ভাগ করছি তখন প্রথম পাদ বলতে প্রথমটাকেই বোঝাচ্ছি। প্রথমটা মিন্স আমি বলতে চাইছি এখানে এ নাম দিয়ে দিলাম, এটাই হচ্ছে প্রথম পাদ। বি নাম দিলাম যেটা, সেটাই হচ্ছে দ্বিতীয় পাদ। সি দিলাম তৃতীয় পাদ। ডি দিলাম চতুর্থ পাদ। আমরা কোণের ভিত্তিতে নিচ দিয়ে এলে নেগেটিভ বলবো, উপর দিয়ে গেলে পজিটিভ বলবো, নো ডাউট। কিন্তু পাদ তো আর চেঞ্জ হয়ে যাবে না, কোয়াড্রেন্ট তো আর চেঞ্জ হয়ে যাবে না, তাই না? আমরা তো নেগেটিভ পজিটিভ এমন বলতে পারি, কিন্তু কোয়াড্রেন্টটা তো চেঞ্জ হয়ে যাবে না, ওটার তো নাম সেম। ওটা তো প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, ওই পাদটা তো আর চেঞ্জ হয়ে যাবে না। তুমি হয়তো হঠাৎ করে আজকে বাড়িতে ঢুকেছো বহুরূপে, কোনো একটা আলাদা রূপ নিয়ে বাড়িতে ঢুকেছো। হয়তো তোমাকে তোমার বাবা মা চিনতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু তুমি তোমার বাড়িটাকে তো অস্বীকার করতে পারবে না। বাড়িটা তো আর ওখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাবে না। মেন জায়গাটা ঠিক, ওটা ফিক্সড। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, তাকে অন্য রূপে আমরা দেখতে পারি। ওখানে কোনো কোণকে আমরা অন্য নামে চিনতে পারি, কিন্তু ওটার পজিশনটা সেম। তো যখন তুমি -210 ডিগ্রি যে ঘরটায় আছে, সেটা কিন্তু আমাদের হিসেবে ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তাই আমাদের আনসার হবে ওটা দ্বিতীয় পাদ। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার, বোঝা এটা গেছে। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? এক মিনিট, এক মিনিট। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, এটা যখন ভুল করেছো আরেকটা কোশ্চেন দিচ্ছি। বলো তো -720 ডিগ্রি কোন পাদে থাকবে? আচ্ছা, আমি 30 সেকেন্ড একটু আসছি, তোমরা এটা করো, আমি 30 সেকেন্ড আসছি জাস্ট। -720 ডিগ্রি কোন পাদে আছে? স্যার, ওটা প্রথম পাতে থাকবে।
একটু ওয়েট করে, একটু জাস্ট একটু ওয়েট করবে, একজন এসছে, একটু জাস্ট একটু ওয়েট করে যা। আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার, একটু প্রথম পাদে হবে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কোন কোয়াড্রেন্টে আছে বলো? প্রথম প্রথম পাদে হবে। পাদে। স্যার প্রথম পাদ। প্রথম পাদে আছে বলছি। -720 ডিগ্রি। 360 মানে আমরা কি বুঝি? পুরো একটা রাউন্ড। আমরা এই আছে, এখান থেকে শুরু হলো, এইটা হচ্ছে -360, আর একবার ঘুরলে -720। তাহলে এই লাইনটা আছে, তাই তো? এটা আমরা এখন কি বলবো? এটা আমরা প্রথম পাদে প্রথম বলবো পাদ বলবো। নাকি চতুর্থ পাদে বলবো? কি বলবো? স্যার ওটা প্রথম পাদ পাদ হবে। বলো, এখানেই তো কোশ্চেন, যেটা প্রথম পাদ বলবো নাকি চতুর্থ পাদে বলবো? কারণ হিসেব মতো দেখো -720 হচ্ছে, তো দেখতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা লাইনের উপরে চলে আসছে। তাহলে এটাকে আমরা কোন নাম দেব? কি নাম দেব? বর্ডারে থাকছে যেমন তোমার প্রথম বাড়ি, পাদে আর দেবো। হ্যাঁ বলো। প্রথম পাদে দেবো, কারণ প্রথম পাদ তো ওখান থেকে শুরু হয়েছে। প্রথম পাদ, হ্যাঁ শুরু হয়েছে প্রথম পাদ 0 থেকে, ধরো 0 থেকে ধরো আমরা 90 বলছি প্রথম পাদটা। এবার আমাদের রেজাল্টটা আসছে 0, যেটা তার উপরে চলে এসেছে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে দেখলে কিন্তু 270 থেকে 360 ওই পর্যন্ত। সায়ন্তন কি বলছো? স্যার এটা অ্যাক্সিস ট্যাক্সিস এক্স অ্যাক্সিস এইরকম কিছু বলবো কি? হ্যাঁ, সেটা আমরা বলতে পারি এক্স অক্ষ বলে, হ্যাঁ। কিন্তু আমি কি এরকম ভাবে এটা বলতে পারি যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বা সেকেন্ড কোয়াড্রেন্টে এরকম কোন একটা পার্টিকুলার পাদে দিতে পারি? ফোর্থেও হতে পারে, আবার প্রথমেও তো হতে পারে। অন্য বন্ধুরা কি বলছো? অন্য বন্ধুরা কি বলছো? স্যার ঠিক কনফার্ম কনফার্ম নয়। হ্যাঁ, আমরা এখানে এটাকে কিন্তু একটা নির্দিষ্ট পাদে আমি নামকরণ করতে পারছি না, মানে এটা কিন্তু দুটো পাদেই আমি বলতে পারি। দেখো, এটা প্রথম পাদেরও অংশ, কারণ কি যে জায়গাটা আছে এটা মেন অক্ষ, যেটা প্রারম্ভিক অক্ষ ছিল না, প্রধান যেটাকে নিয়ে আমরা ঘোরাচ্ছি, সেই অক্ষের উপরে অবস্থান, তাই না? বলো। হ্যাঁ স্যার। আমরা একটা কোনো প্রারম্ভিক মানে প্রাথমিক একটা যে লাইনটা নিয়ে, যে রেখাটা নিয়ে আমি বা রশ্মি নিয়ে বলতে পারো আমরা কাজ করছি, তারই উপরে আছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু আমাকে দুটোর মধ্যে, যেমন আমি কথার কথা 90 ডিগ্রি হয়েছে, তখন তুমি কি বলবে? যদি বলা হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তখন কোন কোয়াড্রেন্টে আছে তুমি কি বলবে? সেটা প্রথম পাদে হবে। না, শুধু প্রথম পাদ কি করে বলবে? এ তো 0 থেকে 90 হচ্ছে, সেকেন্ডটা তো 90 থেকে 180, ওটা তো আর 91 থেকে বলা হচ্ছে না। বুঝলে কি ব্যাপারটা? 91 মানে কি? তুমি 90 থেকে বেরিয়ে তারপর থেকে শুরু করছো, কিন্তু নয়। 90 লাইনের বর্ডার থেকে, পুরো 90 থেকে শুরু করে 180 পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়ার্টার। কি গো, বুঝেছো আমার ল্যাঙ্গুয়েজটা? আমার ল্যাঙ্গুয়েজটা কি ক্লিয়ার হয়েছে? অতএব তোমাকে স্যার, তখন বলতে হবে এটা কিন্তু ওদের মাঝামাঝি আছে। প্রথম পাদ আর দ্বিতীয় পাদের মাঝে যে রেখাটা আছে বা রশ্মি বলতে পারো, তার উপরে আছে। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রত্যেকে বুঝেছো তো? কনফার্ম করো। এবার আমরা এখানে তিনটে সিস্টেম পড়বো। এই যে আমরা ডিগ্রি বললাম, ডিগ্রি আছে, একটা আছে রেডিয়ান, আর একটা আছে গ্রেডিয়ান। এই তিনটে জিনিস আমরা পড়বো। এগুলো আমাদের স্পেশালি যদি কেউ জয়েন্ট এন্ট্রান্স দাও অথবা আদার্স কোনো এন্ট্রান্স দিতে যাও, সেখানে লাগবে।
ভবিষ্যতে লাগবে, কিন্তু এখানে তোমাদের হয়তো 11-এ এগুলো পড়ে না, মানে এখনো পর্যন্ত তো 11-এ দেয় না এগুলো। তো তুমি পড়তে পারো একবার করে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা সবার প্রথমে যেটা পড়বো সেটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি খাতায় একটু নোট করবে, অল্প একটু লিখবে, একদম বসে থাকবে না। ষষ্ঠিক পদ্ধতি। আচ্ছা, তোমরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা ভার্সন পড়াশোনা করো নাকি ইংলিশে কেউ আছো? আমি যদি ইংলিশ টার্মগুলো প্রত্যেকটা লিখে দিই। স্যার আমি বাংলাতে। বাংলা। সায়ন্তন? আমিও স্যার বাংলা। বিথিকা? হ্যাঁ স্যার বাংলা। সৃজা, তিশা? স্যার বাংলাতে আছি। বাংলাতে আছে, ঠিক আছে। ইংলিশ টার্মগুলো অল্প অল্প শিখে রেখো, হ্যাঁ। একদম কিন্তু না জানলে পরে প্রবলেমে হবে, এখন কিছু হবে না, পরে প্রবলেম হবে, পরে তুমি দোষ দেবে যে স্যারের কাছে পড়লাম, স্যার যদি আগে এগুলো একটু একটু বলতো তাহলে আজকে আমার গ্র্যাজুয়েশনে প্রবলেম হতো না। কারণ ওখানে ইংলিশে সব, এরপরে তুমি গ্র্যাজুয়েশন করতে যাও, ইঞ্জিনিয়ারিং যাও, যেখানেই যাও, বাংলার গল্প নেই, ওখানে ইংলিশে লিখতে হবে সবকিছু, ইংলিশের ব্যাপার আছে। তো এখন থেকে টার্মগুলো জানলে তখন আর কোনো সমস্যা হবে না। নাহলে প্রথম ওখানেও সেমিস্টার সিস্টেম হবে, তো সেখানে সমস্যায় পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে যখন 6 মাসের মধ্যে হঠাৎ করে বাংলা থেকে ইংলিশ ভার্সনে সবকিছু লিখতে হবে না, তখন বিশাল সমস্যায় পড়ে। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট ফেল করে যায়। যদি 100 জন কলেজে ভর্তি হয়, দেখা যায় 40 জন থাকে, বাকিরা আউট হয়ে যায়। এই কারণে এখানে একটা সমস্যা হয়। নতুন যখন ইংলিশ ভাষায় লিখতে যায়, ইংলিশ টার্মগুলোই জানে। আজকে ধরো তুমি ষষ্ঠিক পদ্ধতি শুধু শিখলে, এর ইংলিশ টার্মটা জেনে গেলে না, যে সেক্সাসিমাল সিস্টেম বলে, সেটা তুমি জেনে গেলে না, তখন কি হবে? ওই সমস্যাটা হবে গ্র্যাজুয়েশন বা তুমি ইঞ্জিনিয়ারিং করতে যাও যেখানে। ওকে, ষষ্ঠিক পদ্ধতি আমরা প্রথমে পড়বো, তারপর হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে শতক পদ্ধতি। 3টে পদ্ধতি আছে, 3টে পদ্ধতি পড়বো এবং তাদের মধ্যে রিলেশন জানবো। সেখান থেকে আমাদের কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখে নেবো, বাই চান্স যদি দেয়। দেয় না এখনো পর্যন্ত, যদি দেয়। ষষ্ঠিক পদ্ধতিটা কেমন ভালো করে শোনো। এই ধরো আমি স্কেল টানলাম, এই পুরোটা কত ডিগ্রি বললাম, মানে আমরা এই পুরোটাকে 1 সমকোণ বা 90 বলে থাকি, তাই না? আগে বলো 1 সমকোণ এই কনসেপ্টটা কি জানো, মানে সমকোণ কাকে বলে, কে বলবে? সমকোণ বলতে কি বোঝো? স্যার যার একটি কোণ 90 আর বাকি দুটো মিলে 90 ডিগ্রি হয়। সেটা সমকোণী ত্রিভুজ বলবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা সমকোণ বলতে কি বুঝি সায়ন্তন? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি পরে নাম দেয়া হলো এই পদ্ধতি, তুমি জানো না। এখন ধরো ষষ্ঠিক পদ্ধতি আমরা শিখবো, কিন্তু ষষ্ঠিক পদ্ধতি জানি না, 90 ডিগ্রি এখনো আমরা জানি না ধরে নাও, কারণ এটা তো এখন শিখবো, এখনো জানি না। তো তোমাকে বলছি সমকোণ মানে তুমি কি বোঝো? আমার ল্যাঙ্গুয়েজটা কি বুঝতে পারলে? মানে আমরা দুটো ডিগ্রি সমান এখনো করে বিভাজিত করছে এরকম। আমরা এখনো ডিগ্রি শিখিনি, ডিগ্রিটা শিখবো, তার আগের কথা বলা আছে। হুম। বলো বলো। স্যার একটা অক্ষকে দুটো সমান করে আরেকটা বিভাজিত রেখার উপর লম্ব, না ল্যাঙ্গুয়েজটা এইভাবে বলবে, একটি রেখা লম্বভাবে ছেদ করলে, হ্যাঁ অপর একটা রেখাকে যদি লম্বভাবে ছেদ করে, তখন মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা সমকোণ বলি। বুঝেছো? ক্লিয়ার প্রত্যেকে? সমকোণ কাকে বলে? দেখো আমি ডিগ্রি এখনো শিখিনি, ওটা শিখবো। কথাটা হচ্ছে সমকোণ কাকে বলে। তাহলে একটা রেখা আর একটা রেখাকে যদি লম্বভাবে কাট করে, লম্বভাবে ছেদ করে, তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো 90, মানে সরি সমকোণ বলবো। 90 এখনো বলিনি, সমকোণ বলবো। এবার বলছে এই সমকোণকে একটা যে কোনো সমকোণ নিলে তাকে যদি তুমি 90টি ছোট ছোট সমান ভাগে ভাগ করে ফেলতে পারো, 90খানা ভাগে ভাগ করে ফেলো এটাকে, বলছে তুমি যদি এটাকে 90টা সমান ভাগে ভাগ করে ফেলো, তাহলে প্রতিটা ভাগ কত করে পাবে? 90 সমান ভাগে ভাগ করেছো, বলছে তখনই
একটা একটা ভাগকে তুমি বলবে 1 ডিগ্রি। এইভাবে ডিগ্রির আবিষ্কার হয়। প্রথমে বলছে এক সমকোণ তোমাকে দিলাম, তুমি তাকে 90টি সমান ভাগে ভাগ করে ফেলো, 90খানা সমান ভাগে ভাগ করে ফেলো। প্রতিটা ভাগকে তুমি বলবে 1 ডিগ্রি, এবং তাকে নোটেশন কেমন ব্যবহার করবে? একের মাথায় ছোট্ট একটা গোল সাইন দিয়ে দেবে, এটা হচ্ছে ডিগ্রির নোটেশন। তারপরে আমরা শিখলাম যে এক সমকোণ মানে তাহলে কি দাঁড়ালো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার বলতে পারছি যে এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। আমি কি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার আমরা বুঝতে পারলাম যে এক সমকোণ মানে দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। এরপরে যেটা হচ্ছে কি, বলছি এ তো গেল, প্রথমে ভাগ করলাম। যেমন আমরা 1 ঘন্টা মানে প্রথমে আমরা পুরো ঘড়িটাকে ঘন্টাতে ভাগ করি। পুরো ঘড়িটাকে ঘন্টায় ভাগ করলে কত হয় বলো? একটা ঘড়িকে ঘন্টায় ভাগ করলে কত হয়? মোট কত ঘন্টা? 60 মিনিট। কত ঘন্টা জানতে চাইছি আমি। বলছি একটা ঘড়িকে, একটা ঘড়ি দেওয়া হয়েছে, সেটাকে আমি যদি ঘন্টায় ভাগ করি তাহলে কত ঘন্টা হয়? স্যার 12 ঘন্টা হয়। 12 ঘন্টা হয়, কারণ 12টা ভাগে ভাগ করা হয়। এরপরে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট হয়। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। এখানে তেমনি বলছে তুমি প্রথমে কি শিখলে? এক সমকোণ মানে 90 ডিগ্রি, এটা শিখলে প্রথমে। নেক্সট, 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে আমরা বলবো 60 মিনিট। 1 ডিগ্রি মানে কত বলবো? 60 মিনিট। এটাও কেমন করা হয়েছে? সেই একই লজিক। বলছে তুমি 1 ডিগ্রিকে 60টা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলো। 1 ডিগ্রি নাও, 1 ডিগ্রি যে জায়গাটা হবে সেটা নাও, দিয়ে তাকে 60খানা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলো। প্রতিটা ভাগকে 1 মিনিট বলবে, আমি টোটাল 1 ডিগ্রি মানে দাঁড়াবে 60 মিনিট। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। সিমিলার টেকনিকে 1 মিনিট মানে কত বলবো? 60 সেকেন্ড। 1 মিনিট মানে কত বলবো? 60 সেকেন্ড। হয়ে গেছে? প্রত্যেকে বুঝে গেছো? এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যেখানে আমরা ডিগ্রিতে পরিমাপ করব। এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, সবার ক্লিয়ার? একবার কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার এবার। সৃজা, সায়ন্তন, বিথিকা? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, এবার নেক্সট পরের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে বলা হয় সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি। সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি, এটা কেমন? সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতি ব্যাপারটা কেমন? বলছে আমরা যেমন ওটা ডিগ্রি দিয়ে পরিমাপ করি, সার্কুলার সিস্টেম বা বৃত্তীয় পদ্ধতিতে আমরা যে এককটা ব্যবহার করব সেটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ান ব্যবহার করব, এবং আন্তর্জাতিক পদ্ধতি এসআই সিস্টেমে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কোন পরিমাপের একক কি হবে, তাহলে আমরা কিন্তু রেডিয়ান বলবো। আবার বলছি, লিখে রাখতে পারো, আন্তর্জাতিক পদ্ধতিতে মানে এসআই সিস্টেমে কোন পরিমাপের একক কি? রেডিয়ান। কোন পরিমাপের একক কি হবে? রেডিয়ান। আন্তর্জাতিক পদ্ধতিতে, যেটা এসআই সিস্টেম বলে থাকি, সেই সিস্টেমে কোন পরিমাপের একক কি হবে? রেডিয়ান। দেখেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখানে আমরা রেডিয়ান সম্বন্ধে কি জানব? সার্কুলার সিস্টেম নামটা দেখতে পাচ্ছ, এই যে প্রথম সি আছে না, এখান থেকেই রেডিয়ানের যে নোটেশন, আমরা যেমন ডিগ্রিতে 1-এর মাথায় গোল একটা ছোট্ট করে দিয়ে দেই,
ডিগ্রির জন্য, তেমনি রেডিয়ানের ক্ষেত্রে আমরা মাথায় একটা সি ব্যবহার করব। একের মাথায় সি ব্যবহার করা মানে বুঝবে 1 রেডিয়ান। ওই সিটা আসে কোথা থেকে? এই যে সার্কুলার সিস্টেমের যে সি, ওই সি থেকে সিটা আসে, বুঝেছো? তো ওইখান থেকে ওই সিটা আসে, যেটাকে আমরা 1 রেডিয়ান বলবো নোটেশন হিসাবে। রেডিয়ানের সংজ্ঞা কি? রেডিয়ান বলতে তুমি কি বুঝবে? বলছে তোমাকে একটা কোনো বৃত্ত দিয়ে দিলাম, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ একটা বৃত্তের, বুঝেছো? বৃত্তটা দেখতে পেয়েছো পর থেকে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই বৃত্তে তুমি কি করবে? একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা গো? ওয়েটাকে কি বলবো? ব্যাসার্ধ। ওয়েটা হচ্ছে ব্যাসার্ধ। বলছে এইটা ধরে নিলাম আর। বৃত্ত চাপ কোনটা? এখান থেকে এবি, যেটা এবি কে কি বলবো? বৃত্তচাপ। বৃত্তচাপ। রেডিয়ান কিভাবে পরিমাপ করা আছে? রেডিয়ানের ডেফিনেশন কি? বলছে কোনো একটা বৃত্ত নাও, তার ব্যাসার্ধ নাও, ওই ব্যাসার্ধের সমান মাপ করে একটা বৃত্তচাপ কাটো। একটা বৃত্তচাপ নাও সমান মাপ করে, মানে ও এর মানটা আর যা হবে, যদি 6 হয় তোমার এবিটাও 6 হতে হবে। দিলে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে তুমি তাকেই বলবে 1 রেডিয়ান কোণ। তাকেই বলবে 1 রেডিয়ান কোণ। আবার বলছি, 1 রেডিয়ান বলতে তুমি কি করে বের করবে? বলছে একটা বৃত্ত নিয়ে নাও, সেই বৃত্তের একটা ব্যাসার্ধ নিয়ে নাও, বৃত্তটার ব্যাসার্ধ নিয়ে নাও। ধরো কথার কথা ব্যাসার্ধটা 5, ব্যাসার্ধটা কত? 5। বলছে ওই সমান মানের একটা বৃত্তচাপ কেটে নাও, সমান মানের 5 মাপ রেখে বৃত্তচাপ কেটে নাও। কেটে নিলে, দিলে ওই জায়গাতে যে কোণটা উৎপন্ন হবে তাকে তুমি বলবে 1 রেডিয়ান। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করো। স্যার বোঝা গেছে। স্যার ওই 1 রেডিয়ানের মান কত হবে স্যার? 1 রেডিয়ান কত আসছে? আগে এইটুকু বুঝেছো, আগে কনফার্ম করো। স্যার এইটুকু বোঝা গেছে। প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে? প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দেবে। বেশ, এবার শোনো, এই দিয়ে দিলাম তোমাকে একটা সার্কেল। এই সার্কেলে আমি যদি এখানে ও বলি, এটা এ বলি, আর এরকম ভাবে এই জায়গাটা বি বললাম, এটাকে ঘুরিয়ে সি পর্যন্ত নিয়ে এলাম, আমাকে কেউ বলতে পারবে এ বি সি যদি আমি এই আর্কটা নেই, এটা কত ডিগ্রি গো? এবিসিটা কত ডিগ্রি? ডিগ্রি দিয়ে বললে? 90 ডিগ্রি। ভালো করে দেখো, স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবিসি ভালো করে লক্ষ্য করো, এবিসি 180 ডিগ্রি হবে তো? বলো। হ্যাঁ স্যার। স্যার সেটা 90 ডিগ্রি বলে না? 90 ডিগ্রি কোনটা? 90 ডিগ্রি এটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আর যখন তুমি এখান থেকে শুরু করে পুরো এইরকম হয়ে যাচ্ছে, পুরোটা টোটালটা তো 360, তার মধ্যে অর্ধেক হলে 180 হবে না? বলো স্যার সিজা। কিন্তু ব্যাসার্ধের উপরে যদি বৃত্তের মানে কোনো কোণ অঙ্কন করা হয় তখন সেটা তো 90 ডিগ্রি হয়। না 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 না, আমরা যদি দেখি এইটা ধরে একটা বৃত্ত আছে, এই বৃত্তের উপরে ব্যাসার্ধ দিয়ে এই যে দুটো এই জায়গাটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। কিন্তু তুমি যখন এই পুরোটা ঘুরিয়ে দিচ্ছ সেটা তো বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে। আপনি তো এ বি সি বলেছিলেন। হ্যাঁ স্যার, এ বি সি যদি আমি কোণটা টানছি তাহলে সেটা তো 90 ডিগ্রি হচ্ছে। এ ও কোনটা? সিটা 80 ডিগ্রি। হ্যাঁ, এ ও সিটা 180 ডিগ্রি হবে। এ বি হ্যাঁ। সিটা তো 90 ডিগ্রি হচ্ছে স্যার। না, এবিসি কোনটাকে বলছি দেখো, এ বি ও স্যার তো বৃত্তচাপের কথা বলছে। মন দিয়ে শোনো, আমি বৃত্তচাপটা বলছি। এ বি সি মানে এটা এ, এখানে কোনো একটা বি পয়েন্ট দিয়েছি, এটা সি দিয়েছি, আমি এটার কথা বলছি। এ বি সি বৃত্তচাপ, এই এবিসি বৃত্তচাপটা
এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা কত হবে। এবার বুঝেছো ব্যাপারটা? এবার কথাটা না বুঝেছো? এখনো বুঝতে পারলাম না। আচ্ছা আবার বলছি শোনো মন দিয়ে, আমি তোমাকে এটা বলিনি, আমি এইরকম ভাবে ব্যাপারটা বলিনি, আমি তোমাকে বলছি বি ধরো এখানে কোন একটা পয়েন্ট আছে, এটা বৃত্তচাপ। তুমি যেমন অর্ধবৃত্ত, ধরো অর্ধবৃত্ত আঁকো, অর্ধবৃত্ত পুরোটা কত বলো, পুরো কোণটা কত, পুরোটা এক জায়গা থেকে শুরু করে আবার ওখানে ফিরে এলে 360 হয় তো, বলো সৃজা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তার মধ্যে যদি তুমি অর্ধেক যাও তাহলে 180 হবে তো। হ্যাঁ আমি তোমাকে কি বললাম, এ থেকে শুরু করে সি পর্যন্ত যাও, এই যে বৃত্তচাপটা এটা কত কত ঘুরেছে। যেমন একটা রেখা ধরো, এই এই রেখাটাকে নিলে, এই রেখাটাকে তুমি টানছো, এরকম ভাবে রেখাটাকে টান করাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, দিয়ে তুমি এই জায়গায় এসে ছেড়ে দিলে, তাহলে কতটা টান করলো? স্যার 180 ডিগ্রি। কিন্তু স্যার আপনি তো এবিসি কোণটা জিজ্ঞেস করেছিলেন না? হ্যাঁ এবিসি কোণ, এবিসি কোণ না, তুমি ল্যাঙ্গুয়েজটা ভুল বুঝেছো, এবিসি এবিসি কোণ নয়। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি এবার বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো। তুমি মেনলি এরকম টাইপের জিনিসটা বোঝাতে চাইছো। আমি এবিসি কোণ বলিনি, স্যার এবিসি তো কোনো কোণই নেই। এখানে এবিসি কোণ উৎপন্ন হয়নি, এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে। একটা দেখো বিওএ কোণ উৎপন্ন হয়েছে, মন দিয়ে শুনবে তিশা, সরি সৃজা মনে হয়, তাই তো? সৃজা দেখো মন দিয়ে, বিওএ একটা কোণ উৎপন্ন হয়েছে আর একটা বিওসি উৎপন্ন হয়েছে, রাইট? হ্যাঁ স্যার। আমি কি বলেছি, এবিসি যে আর্কটা মাথায় যে এরকম দাগ দিয়ে দিলে, দেখো কোণের সময় আমরা কেমন লিখি, দুটো চিহ্ন বোঝো। যদি কোথাও তোমাকে এরকম দেয় তাহলে বুঝবে এটা বি কোণকে বোঝাচ্ছে, কোথাও যদি তোমাকে এটা দেয় দিয়ে মাথায় এরকম দিয়ে দেয় তাহলে বুঝবে এটা এবিসি আর্ক, মানে এবিসি যে এই এই আর্ক বরাবর কতটা হচ্ছে, বক্ররেখা বরাবর কতটা যাচ্ছে, বুঝলে? এবার হ্যাঁ ক্লিয়ার? স্যার। হ্যাঁ আচ্ছা আমি যেটা বলতে চাইলাম যে আমাদের মেন পারপাস কি, আমরা এখানে রেডিয়ানের সাথে, রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে রিলেশন বের করব। রেডিয়ান আর ডিগ্রি ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব কাজে লাগবে, লিখে রাখো। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, ভীষণ কাজে লাগবে। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। করেছো? বেশ, লেখা হয়ে গেছে। আচ্ছা এবার শোনো, আমি যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিতে একবার কেউ মনে করাবে রেডিয়ানের ডেফিনেশন কি বলেছি? একবার কেউ বলতে পারবে? এনিওয়ান? এক রেডিয়ান বলতে কি বোঝো? স্যার মাথায় সি। হ্যাঁ এটা মানে কি, মানে ছবিতে তুমি কি বলবে, এক রেডিয়ানটা ডেফিনেশনটা কি দিলাম? স্যার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। ভেরি গুড। ব্যাসার্ধের সমান, যে ওএ ব্যাসার্ধের সমান করে যে বৃত্তচাপটা, বৃত্তচাপটা কত, এবি, সমান মানে বৃত্তচাপ নেব, সেটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমাদের এক রেডিয়ান, তাই তো? ঠিক? হ্যাঁ স্যার। এবার বলছে কি, তাহলে বলো তো, যদি আমি এমন ভাবে এখান থেকে তাহলে পেলাম ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তচাপটাও আর, ঠিক কিনা? আর যদি ব্যাসার্ধ হয় বৃত্তচাপটাও কত হচ্ছে, আর আর হবে। যেখানে এক রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমি কি এমন কথাটা বলতে পারি, আর দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, বলতে পারি কিনা বলতো, ইয়েস অর নো? বলতে হ্যাঁ পারি? স্যার বলে দেবো। 8 দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। আচ্ছা 1 দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে?
1/r রেডিয়ান। এস যদি বৃত্তচাপটা এস নিয়ে নেই, যদি বৃত্তচাপটা এস নিয়ে নেই, ধরো আর এর থেকে একটু বেশি বা কম এমন একটা আমি সমানও হতে পারে, এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে s/r রেডিয়ান কোণ উৎপন্ন করবে, ঠিক কিনা বলো? স্যার এই পর্যন্ত বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে এবার। স্যার একবার রিপিট করুন। হ্যাঁ আরেকবার বলছি, আর দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে বলো? আর দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? 1 রেডিয়ান। তাহলে তুমি যদি 1 দৈর্ঘ্যের বৃত্তচাপ নাও তাহলে সেটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 1/r। যেমন ধরো তোমরা ঐকিক নিয়মে যখন করতে 5 মিটার যদি 1 কে বোঝায় তাহলে 1 মিটার কতকে বোঝাবে? 1/5 কে না? এইভাবে করতে না বিধিকা? হ্যাঁ স্যার। বুঝেছো তো ব্যাপারটা? 8 দৈর্ঘ্যের বৃত্তচাপ 1 রেডিয়ান কোণ উৎপন্ন করছে, 1 দৈর্ঘ্যের বৃত্তচাপ 1/r বানাবে। এস দৈর্ঘ্যের বৃত্তচাপ মানে বৃত্তচাপ আমি আরেকটা বৃত্তচাপ নিলাম, তাহলে সে কেমন বানাবে? s/r, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এবার আমি যদি এস দৈর্ঘ্যের বৃত্তচাপটা যে কোণ উৎপন্ন করবে তাকে যদি থিটা ধরে থাকি তাহলে আমি কি লিখতে পারি s/r সমান থিটা? এস দৈর্ঘ্যের বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এটা ধরো আর, বৃত্তচাপটা এইটা ধরো এস, এই এবি বৃত্তচাপটা হচ্ছে এস, এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাকে যদি থিটা বলি তাহলে আমি কি বলতে পারি s/r সমান থিটা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বলতে পারি। প্রত্যেকে বলবে। আর দৈর্ঘ্যের হ্যাঁ, স্যার। বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান বলতাম। এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা s/r বললাম। সেটার নাম যদি থিটা দেই ক্যালকুলেশনের সুবিধার্থে তাহলে s/r সমান থিটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম যেটা নানা জায়গাতে কাজে লাগবে, s = r থিটা। বুঝলে কিনা কনফার্ম করো? s = r থিটা প্রত্যেকে বুঝলে কিনা কনফার্ম করো? বিতিকা, সায়ন্তন, রফিকুলাম, শহীদুল, সৃজা, হ্যাঁ স্যার বোঝা হ্যাঁ স্যার বোঝা শিখেছি। হ্যাঁ স্যার বুঝেছি। s = r থিটা। কোনো একটা প্রবলেম তোমাকে পরীক্ষায় হয়তো দিল, সেখানে বললো বৃত্তচাপের মান দিয়ে দিল, ব্যাসার্ধ দিয়ে দিল, দিয়ে বললো কোণ বের করো। একটা কথা মনে রেখো, এখানে এই যে থিটাটা না এটা কিন্তু রেডিয়ানে পরিমাপ করা হয়, এটা কখনো ভুলে যেও না, এটা কখনো ভুলে যেও না। থিটাটা কিন্তু রেডিয়ানে পরিমাপ করা হয়, পাশে লিখে রাখো থিটাটা কিন্তু রেডিয়ান, রেডিয়ান নিয়ে কিন্তু করা হয়। রেডিয়ান না হলে কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না, রেডিয়ানে কনভার্ট করতে হবে। যদি তোমাকে কেউ এরকম ভাবে কোনো একটা কোশ্চেন দিয়ে দেয় না যে বলো তো, আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমরা আনসার দাও দেখি, ধরো বললো 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, খাতায় লেখো কোশ্চেনটা। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 5 সেমি ব্যাসার্ধের, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 5 সেমি ব্যাসার্ধের তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 5 সেমি ব্যাসার্ধের যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপের মান কত হবে? কি জানা নেই বলো, তোমার কাছে আননোন কি? স্যার এসটা। এসটা আননোন, আর দেওয়া আছে থিটা দেওয়া আছে, বলো। স্যার 5π/6। যারা একটু পড়া আছে যাদের তারাই একমাত্র পারবে, না হলে বাকিদের পারা উচিত নয়। কেন পারা উচিত নয়? কারণ আমি বলেছি 0.833। 0 পয়েন্ট কত বললে? 833। আচ্ছা, s = r এর মান কত বলো? 5। এটা কত? থিটার মান কত? কত দিয়েছিলাম আমি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। সমস্যাটা এখানে, এখানে আমি
30 ডিগ্রি লিখতে পারবো না, এটা ভালো করে মাথায় রেখো। এখানে আমি 30 ডিগ্রি লিখতে পারবো না। কেন পারবো না? কারণ যে থিটাটা আমরা নিচ্ছি, এই ফর্মুলাটা যে ক্ষেত্রে ব্যবহার করব, সেখানে ওই থিটাটা রেডিয়ানে বলতে হবে, রেডিয়ানে বলতে হবে, রেডিয়ানে। রেডিয়ানে কিভাবে বলবো? একটু আগে তোমাকে আমি বলেছিলাম 180 ডিগ্রি কার সমান গো? কত রেডিয়ানের সমান? পাই রেডিয়ান। পাই রেডিয়ানের সমান। তাহলে 30 ডিগ্রি কত রেডিয়ানের সমান হবে? পাই বাই পাই বাই 6 রেডিয়ান। পাই ইন্টু পাই 30 ইন্টু বাই 180, 180। পাই বাই 6। পাই বাই 6 এর সমান হবে, তুমি এখানে না 30 বসাতে পারবে না, তোমাকে এখানে কি বসাতে হবে? পাই বাই 6 পাই বাই 6 রেডিয়ান। তুমি আনসার বলতে পারো 5 পাই বাই 6, যে এস এর মানটা হবে 5 পাই বাই 6। বিথিকা বুঝেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকিরা শহীদুল বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে এটা সিজা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এখানে এটা মাথায় ঢুকিয়ে নাও যে থিটার মানটা কিন্তু তোমাকে অনেক সময় কিন্তু প্রবলেমে ফেলার চেষ্টা করবে। থিটার মানটা কিন্তু এটা মাথায় রেখে দাও যে রেডিয়ানে কিন্তু বসাবে, ডিগ্রি নয় কিন্তু। ওকে, তাহলে আমরা যেটা পড়লাম, পাই সমান 180 ডিগ্রি, আমরা পরে দেখব পাই যদি 180 ডিগ্রি হয়, পাইকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? পাই বাই 2 সমান কত হবে? 90 ডিগ্রি। পাইকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 30 45 ডিগ্রি। ডিগ্রি। এরকম ভাবে তুমি মানগুলো বের করতে পারো, যত তুমি এদিকে একটার সাথে এদিকে সম্পর্ক বের করতে পারো। প্রত্যেকে আশা করি বুঝে গেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই আশা করি? না স্যার, না স্যার পুরো ক্লিয়ার একদম। পুরো ক্লিয়ার আছে। আমাদের আর একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা খুবই লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমরা একটু শিখে রাখবো। আচ্ছা, রিলেশন, ডিগ্রি আর রেডিয়ানের রিলেশন আমি কি বললাম? রিপিট করো, ডিগ্রি আর রেডিয়ানের রিলেশন কে বলবে? পাই সমান পাই সমান 180 ডিগ্রি। 180। আচ্ছা, তোমাকে যদি বলে 1 রেডিয়ান মানে কত? 180 বাই পাই। 180 বাই পাই। যদি বলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। পাই বাই 180। বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আমরা লাস্ট আর একটা পদ্ধতি পড়ব, যে পদ্ধতিটার নাম কি? যে পদ্ধতিটার নাম হচ্ছে শতক পদ্ধতি। ওই শতক পদ্ধতিটা পড়ে নিলে তারপরে এই 3টে পদ্ধতির মধ্যে একটা রিলেশন আছে। শতক পদ্ধতি পড়া হয়ে গেলে 3টে পদ্ধতির মধ্যে একটা রিলেশন আছে, ওটা জেনে নিলে তোমার এই চ্যাপ্টার থেকে আর বাকি এক্সট্রা কিছু পড়তে হবে না। বুঝেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। চলো নেক্সট হেডিং দাও, শতক পদ্ধতি। স্ক্রিনটা একটু প্রবলেম করছে। ঠিক আছে, চলো আমি এমনি লিখি। শতক পদ্ধতি। দেখো, মন দিয়ে শুনবে। এক সমকোণকে আমরা যখন ডিগ্রিতে পরিণত করছিলাম তখন কত দিয়ে ভাগ করেছিলাম বলো তো? মানে কটা সমান ভাগে ভাগ করেছিলাম, কে বলবে? এক সমকোণকে আমরা কটা সমান ভাগে ভাগ করেছিলাম? স্যার 90টা। 90টা। 90টা সমান ভাগে ভাগ করেছিলাম। এই শতক পদ্ধতিতে বলছে, শতক নাম থেকেই বুঝতে পারছো, বলছে 100টা সমান ভাগে ভাগ করো। কটা সমান ভাগে? 100টা। 100টা। বলছে তুমি এক সমকোণ নাও, এক সমকোণ নিয়ে এরকম এক সমকোণ নাও, দিয়ে তাকে 100টা সমান ভাগে ভাগ করে ফেলো। দিলে যে একটা একটা ভাগ পাবে না,
ওই একটা একটা ভাগকে 1 গ্রেড বলবে, 1 গ্রেড, মাথায় জি দিয়ে লেখা হবে। একটা একটা ভাগকে 1 গ্রেড বলবে। 1 গ্রেড বলা হয় তাহলে কাকে? না, এক সমকোণকে যদি আমরা 100টা সমান ভাগে ভাগ করি, প্রতিটা ভাগকে আমরা 1 গ্রেড বলবো এবং মাথায় জি দিয়ে নোটেশন ব্যবহার করা হবে। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো প্রত্যেকে বুঝেছো? স্যার আর একবার রিপিট করুন তো। যেমন আমরা এর সময় কি করেছিলাম, ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণকে কটা ঘরে ভাগ করেছিলাম? 90টা। 90টা। এখানে আমরা সেটা 100টা ঘরে ভাগ করব। ওখানে একটা একটা ঘরকে কি বলেছিলাম? 1 ডিগ্রি। এখানে একটা একটা ঘরকে বলবো 1 গ্রেড, 1G। বুঝেছো? হ্যাঁ স্যার। এবার আবার আগের মতো 1 গ্রেডকে আমরা 100টা সমান ভাগে ভাগ করব। প্রতিটা ভাগকে বলবো 1 মিনিট। তুমি বলবে স্যার আগেও তো 1 মিনিট পড়েছি, এখানেও 1 মিনিট পড়বো, তাহলে তো স্যার গুলিয়ে ফেলবো। দুটো মিনিটের মধ্যে পার্থক্য করব কি করে? দুটো মিনিটের মধ্যে পার্থক্য করব, আগের যে মিনিটটা না, সেখানে আমরা মাথায় যে ড্যাশটা দিয়েছিলাম, আগেরটায় মাথায় ড্যাশ দিয়েছিলাম এরকম বেঁকে 1 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, এরকম দাগ দিয়েছিলাম। আর এক্ষেত্রে আমরা যেটা দেব, সেক্ষেত্রে এরকম লিখবো 1 গ্রেড মানে 100 মিনিট। মিনিটটা না উল্টো দাগ দেবো, উল্টো। এইগুলো অনেকে খেয়াল করে না, যেটা ভুল করে ফেলে। উল্টো দাগ দেব, ওটা হচ্ছে বাইরের দিকে মুখ ছিল প্রথমটা, আর এটা হচ্ছে তোমার দুটো দুদিকে দেব। এটা নিজের মতো করে তুমি চাইলে উল্টে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু অথাররা বেশিরভাগ ব্যবহার করে কি, যে প্রথমটা যখন ব্যবহার করছে তখন বাইরের দিকে দাগগুলো বাইরের দিকে বের করেছে, আর এটা ভিতরের দিকে বেঁকে ব্যবহার করা হয়েছে। আমি কি যেটা বললাম বুঝেছো? 1 মিনিট মানে 60 সেকেন্ড যখন হচ্ছে, ডবল দাগ যখন দেওয়া হয়েছে, সেটা কিন্তু বাইরের দিকে দাগগুলোকে, মানে ভিতর থেকে বাইরের দিকে, আর এটা দেখো একটু বেঁকে ভিতরের দিকে করা হয়েছে। বুঝেছো প্রত্যেকে? নাহলে কি হবে, নাহলে কনফিউশন সৃষ্টি হবে যে এক মিনিট মানে আমাদের কোনটা কনফিউশন হবে, যে 1 ডিগ্রি মানে 60 মিনিট, ওটাই প্রবলেম হবে না, যে ওখানে আমরা পড়লাম 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর এখানে আবার পড়ছি 1 গ্রেড মানে 100 মিনিট। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য এই নোটেশনে আমরা পার্থক্য দেখতে পাবো। আচ্ছা, এখানে মিনিটটা সেকেন্ড হয়ে গেছে, 1 সেকেন্ড, একটা দাগ হবে। হ্যাঁ, সেকেন্ড যেটা, সেটাকে আমরা ডবল দাগ দিয়ে ব্যবহার করেছিলাম, আর এখানেও তেমনি ডবল দাগ ব্যবহার করবো সেকেন্ডটাকে। সেক্ষেত্রে আমার 1 মিনিট মানে 100 সেকেন্ড, সেটা ভিতরের দিকে হবে। এই বুঝে গেছো? প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবা। হ্যাঁ স্যার বুঝেছি। সৃজা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা বলেছো 120 ডিগ্রি মানে কত রেডিয়ান? 120 ডিগ্রি মানে কত রেডিয়ান? স্যার 2π/3 রেডিয়ান। 2π/3 বলছে। আর কেউ? স্যার 2π/3। 2π/3। আর কেউ? হ্যাঁ স্যার আমারও সেম। 2π/3। তাহলে আমরা যখন রেডিয়ানে প্রকাশ করতে যাব, কত দিয়ে গুণ করবো গো? কত দিয়ে গুণ করবো? π/180 দিয়ে। π/180। আচ্ছা, আমার লেখা স্টাইলটা খুব ভালো করে খেয়াল করো। স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে, π/180 ডিগ্রি লিখে দেয়, মাথায় 180 মাথায় ডিগ্রি দিয়ে দেয়। মন দিয়ে শোনো কথাটা। আমি যে লিখেছি আমার স্টাইলটা দেখো ভালো করে, আর স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে সে ভুলটা নিচে লিখছে।
120 ইন্টু পাই বাই 180 ডিগ্রি এরকম লিখে ফেলে। বুঝলে দুটোর মধ্যে কোনটা ঠিক? উপরেরটা ঠিক। পরেরটা ঠিক, কারণ কনভার্ট যখন করে দিচ্ছি পাই বাই 180 যেটা কনভার্ট করে দিলাম না, ওটা চলে গেছে রেডিয়ানে, তখন আর ডিগ্রির কোনো অস্তিত্ব নেই, ডিগ্রি থেকে বেরিয়ে গেছে। তোমার যদি এটা ডিগ্রি হতো, ওটা যদি রেডিয়ান হতো, তাহলে কাটাকাটি যেত না। আমরা যেমন মিটার আর সেন্টিমিটারকে কাটতে পারি, 1 মিটারের সাথে 1 সেন্টিমিটার কেটে দিতে পারি, কাটতে পারি না যতক্ষণ না মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করছি। মিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, তারপর কাটাকাটি করতে পারবো। আমার কথাটা বুঝেছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এই কারণে লেখার স্টাইলটা কিন্তু ভালো করে খেয়াল করো। আমি পুরোটা লিখে মাথায় সি দিয়েছি, কারণ রেডিয়ানে কনভার্ট হচ্ছে। 120 180 এখন সব রেডিয়ানে। তো এবার তুমি কাটাকাটি করলে 6 দুনে 12 6 তিনে 18, তো 2 পাই বাই 3 রেডিয়ান। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। এসআই পদ্ধতিতে কোন পরিমাপের একক কি হবে? স্যার রেডিয়ান। রেডিয়ান। স্যার রেডিয়ান। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে তিনটে যে পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, বা যেটা আমাদের রেডিয়ান দিয়ে যেটা মাপলাম, আর একটা যেটা লাস্ট শতক পদ্ধতি। এই তিনটে পদ্ধতির মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, সেই রিলেশনটা খাতায় লিখে নাও। ডি বাই 90 2r বাই পাই আর জি বাই 100। ডিটা কি? ডিটা বলছে ডিগ্রিকে আমরা রিপ্রেজেন্ট করছি, ডিটা ডিগ্রি থেকে রিপ্রেজেন্ট করছি, মানে যদি ডি ডিগ্রি হয় সেক্ষেত্রে ডি, আর রেডিয়ান সেখান থেকে আর, জি গ্রেডিয়ান সেখান থেকে জি, তাহলে ডি আর জি, ডি আর জি, ডি ডিগ্রি আর রেডিয়ান জি গ্রেডিয়ান, এই তিনজনের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে। সেটা কি? ডি বাই 90 সমান 2r বাই পাই সমান জি বাই 100। আগে লিখে নাও। আগে বলো স্যার। ডি বাই 90, ডি বাই 90 সমান, বোর্ডে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, এইগুলো লেখা হয়ে গেছে, আপনি যেটা বললেন না এখনই। হ্যাঁ, ডি ডিগ্রি আর রেডিয়ান জি গ্রেডিয়ান তিনটে, মানে যখন ডি রেডিয়ান আছে, ডি ডিগ্রি আছে, ধরো তোমাকে কেউ বললো 20 ডিগ্রি কি 18 ডিগ্রি, আর একটা ধরো দেওয়া হলো তোমাকে, সেখানে জানতে চাইলো যে 800 ডিগ্রি সমান কত রেডিয়ান। এটা যেমন জানতে চাইতে পারে, তেমনি তোমাকে বলতে পারে 800 ডিগ্রি মানে কত গ্রেডিয়ান। তখন তুমি করবে কিভাবে? সেই অঙ্ক করার জন্য এদের তিনজনের মধ্যে একটা রিলেশন দিয়ে দিলাম, তাহলে তোমাকে যেটা দিক তুমি পারবে। তোমাকে যদি কেউ বলে তোমাকে আমি 180 ডিগ্রি দিলাম, মানে বলো কত গ্রেডিয়ান হবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে বলো? তখন লিখবে ডি বাই 90 সমান জি বাই 100। এখানে ডির মান কত দিয়ে আছে বলো? কত দিয়েছি? 180। বসিয়ে দেবে, এখান থেকে জি বাই 100 হলো, কাটলাম 2, তাহলে জি হয়ে গেল 200। তাহলে তুমি বললে 200 গ্রেডিয়ানের সমান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? স্যার বোঝা যাচ্ছে। তার মানে আমরা কি পেলাম? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, সেইটা মানে 200 গ্রেডিয়ান, তাই না? বলো তো কি গো, ঠিক তো? হ্যাঁ তুমি বলে স্যার কি করে, মানে এটা এলো কোথা থেকে? কি মনে কোশ্চেন আছে তো? এলো কোথা হ্যাঁ থেকে? দেখো ব্যাপারটা কোথা থেকে আসে তুমিই বলো। আমরা যখন এক সমকোণকে ভাগ করেছিলাম, এক সমকোণ যেটা ছিল তাকে ডিগ্রিতে যখন ভাগ করেছিলাম, সেটা কত করেছিলাম বলো তো? 90 ডিগ্রি। 90, মানে আমি 90 ডিগ্রি বলতে পারি, কি গো বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার এক সমকোণকে আমরা যখন শতক পদ্ধতিতে করেছিলাম, তো কত গ্রেডে ভাগ করেছিলাম? স্যার 100 গ্রেড। 100 গ্রেড। কি গো, এটা নিয়ে কোনো ডাউট? না স্যার। 90 ডিগ্রি যদি 100 গ্রেড হয়, তাহলে 180 ডিগ্রি কত গ্রেড হবে? 200 গ্রেড। আর
180 কার সমান করেছিলাম রেডিয়ানে? হ্যাঁ পাই রেডিয়ান ছিল না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, কি স্যার। পেল? যেটা পাই রেডিয়ান, রেডিয়ানে যেটা পাই সেইটা ডিগ্রির দিক দিয়ে 180 ডিগ্রি, সেটা গ্রেডের দিক দিয়ে 200 গ্রেড না? বলো তো ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই রিলেশনটা জানলে তোমাকে আগের রিলেশনটা মুখস্থও করতে হবে না। তুমি যদি এই রিলেশনটা তোমার মাথায় সেট করে নাও যে 180 ডিগ্রি মানে 200 গ্রেডিয়ান, এক সমকোণ দিয়ে বের করলাম কিভাবে, তো পাই 180 আর 200 গ্রেডিয়ান এই তিনটে সমান, তাহলে তোমাকে যেটা বলবে, তোমাকে ডিগ্রি রেডিয়ান বললে এই দুটো থেকে বের করতে পারবে, তোমাকে পাই আর মানে রেডিয়ান আর ডিগ্রি বললে এই দুটো থেকে বের করতে পারবে, তোমাকে যদি গ্রেডিয়ানের সাথে রেডিয়ান দেয় তাও বের করতে পারবে। কি পারবে না বলো তো? বুঝতে হ্যাঁ পারবে? হ্যাঁ স্যার। প্রত্যেকে কি বুঝতে পেরেছো? একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার, বোঝা গেছে একদম। স্যার তাহলে 360 ডিগ্রি সমান 400 গ্রেডিয়ান। হ্যাঁ, 360 ডিগ্রি মানে 400 গ্রেডিয়ান, 2 পাই সমান 2 পাই সমান 360 ডিগ্রি মানে 400 গ্রেডিয়ান। একদম ঠিক, বুঝেছো? হ্যাঁ স্যার। বলো, থিওরি নিয়ে কারোর কোনো ডাউট আছে? যতটুকু পড়ালাম কোথাও কোনো ডাউট আছে? না স্যার, ডাউন নয়। এটা পরে করব। এই কোশ্চেনটা বলো দেখি, দেখি পারো কিনা। একটি গাড়ির চাকা 1 মিনিটে 360 বার আবর্তন করে, 1 সেকেন্ডে চাকাটি কত রেডিয়ান আবর্তন করে? একটি গাড়ির চাকায় 1 মিনিটে 360 বার আবর্তন করে, বলছে বলো 1 সেকেন্ডে চাকাটি কত রেডিয়ান আবর্তন করে? 240 রেডিয়ান। দেখা যাক ঠিক বলছে কিনা, বাকিরা পড়ো। একটি গাড়ির চাকা 1 মিনিটে 360 বার আবর্তন করেছে। তোমরা ত্রিকোণমিতি পড়েছো প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়েছো প্রত্যেকে নাকি সেকেন্ড থেকে শুরু করেছো প্রত্যেক জায়গায়? না স্যার বড় হয়নি তো এটা। এটা কেউই করায়নি না? না যারা ত্রিকোণমিতি, সিজার পড়েছো ত্রিকোণমিতি? স্যার হ্যাঁ খানিকটা পড়েছিলাম। খানিকটা বলেছিল। সায়ন্তন? না স্যার এই চ্যাপ্টারটা করাইনি। এই চ্যাপ্টারটা করায়নি কারণ এখান থেকে আসছে না বলে অনেকে করায় না। আমি করিয়ে দিলাম এই কারণে যাতে তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওকে, পাই বাই 30 রেডিয়ান হবে। একটি গাড়ির চাকায় 1 মিনিটে 360 বার আবর্তন করে, 1 সেকেন্ডে চাকাটি কত রেডিয়ান আবর্তন করে? স্যার পাই বাই 30 রেডিয়ান। পাই বাই 3 বলছে। আর কেউ? এগুলো আছে 30। স্যার 12 এলো। 12। বারো কি শুধু 12? 12 রেডিয়ান। 12 রেডিয়ান। ওকে, বিথিকা? স্যার 239। 239 বলছে। শহীদুল কি করেছো? স্যার আমারও 239 রেডিয়ান হয়েছে। কি করেছো বলো, করেছো কিভাবে? প্রথমে স্যার 12 রেডিয়ান হবে 12। 12 রেডিয়ান হবে? হ্যাঁ চলো দেখে নি কি স্যার বলছে। 12ই আসছে। 12ই আসছে। আচ্ছা, একটা গাড়ির চাকায় 1 মিনিটে 360 বার আবর্তন করে, ভালো কথা। 1 মিনিটে কত আবর্তন করে বলছে? 1 মিনিটে বলেছে 360 বার আবর্তন করে। আমাদের জানতে চাইছে কিসে? জানতে চাইছে 1 সেকেন্ড। 1 মিনিট মানে কত সেকেন্ড? স্যার 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে কত আবর্তন করছে? 360 বার। তাহলে 1 সেকেন্ডে কত আবর্তন করবে বলো? 6 বার না? আবর্তন কতবার করবে আগে সেটা বলো। 6 বার। 6 স্যার বার। 6 বার। 6 বার আবর্তন করবে 1 সেকেন্ডে। হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? না স্যার। এবার বলো, একবার আবর্তন করা মানে কত ডিগ্রি ঘোরা?
360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। একবার আবর্তন করা মানে তাহলে 2 পাই রেডিয়ান আবর্তন করে। তাহলে 6 বার আবর্তন করলে কত রেডিয়ান আবর্তন করবে? 12 পাই রেডিয়ান। 12 পাই। শুধু 12 কেন বলছো? স্যার ভুল হয়ে আছে, শুধু 12 পাই। কেন বলছো? 2 পাই 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান না, পাইটা ভুলে যাচ্ছ তো। ও কি ঠিক তো? হ্যাঁ স্যার। বুঝেছো তো? তাহলে হ্যাঁ 360 স্যার। ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান। তো 6 বার আবর্তন করেছে। 360 ডিগ্রি মানে একবার আবর্তন। তো 360 ডিগ্রি 2 পাই রেডিয়ান। একবার আবর্তন করা মানে 2 পাই রেডিয়ান আবর্তন করা। 6 বার মানে 12 পাই। বিথিকা বোঝা গেছে? হ্যাঁ স্যার, মিস্টেক হয়ে গেছিল। এটা বলো দেখি, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ, একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে, মানে একটা এরকম ভাবে 60 ডিগ্রি বানিয়েছে, আর একটা বৃত্তচাপ ধরো 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একই দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে এত এত কোণ উৎপন্ন করে। বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাতে নির্ণয় করে। একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আর একটা 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি, দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটোর দৈর্ঘ্য আবার সেম। স্যার 4:5। 4:5 বলছে, দেখা যাক। 4:5 বলছে। একই দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করে। আগে বলো তো কোন ফর্মুলাটা ইউজ করব? মাথায় কোন ফর্মুলাটা আসছে? S সমান r থিটা। ভেরি গুড। S ইকুয়াল টু r থিটা। কেন? কারণ থিটাটা দেওয়া আছে, সেটা রেডিয়ানে কনভার্ট করে নেব, কিন্তু থিটাটা দেওয়া আছে, ডিগ্রিটা দেওয়া আছে, কোণটা দেওয়া আছে, আর বৃত্তচাপের মানগুলো সেম বলা আছে। তাহলে আমার শুধু লাগবে কি? ব্যাসার্ধ। লাগবে শুধু ব্যাসার্ধ। দুজনের যেহেতু বৃত্তচাপ সমান, তাহলে S ইকুয়াল টু r1 থিটা 1, S ইকুয়াল টু r2 থিটা 2। বৃত্তচাপ সমান বলে এসটা দুজনের সমান রাখলাম। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে r1, মানে 5:4 আসবে। প্রথমটার ক্ষেত্রে r1টা জানি না, r1টা রেখে দিলাম। বলো তো থিটা 1 এর মানটা কত? থিটা 1 এর মানটা বের করব। থিটা 1 কত ছিল? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে রেডিয়ানে কনভার্ট করলে কত? π/3। π/3। তাহলে এটা হয়ে গেল π/3। আচ্ছা, এবার আছে পরেরটা। পরেরটা হচ্ছে r2 থাকলো, r2 জানি না। থিটা 2 এর মান কত গো? 75 ডিগ্রি। 75 ডিগ্রি মানে কত রেডিয়ান? স্যার 5π/12। কাটাকাটি করো। 15 5 75, 5π/12 বলছে। প্রত্যেকে খাতায় করো ঠিক বলছে কিনা। 5π/12 ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। এইটুকু প্রত্যেকে বুঝে গেছো যতটুকু করেছি? দুজনের বৃত্তচাপ সমান যেহেতু, তাই SS নাম দিয়েছি, চেঞ্জ করিনি নাম। S ইকুয়াল টু r1 থিটা 1, S ইকুয়াল টু r2 থিটা 2। থিটা 1 এর মানটা জানা আছে, বসিয়ে দিলাম। থিটা 2 এর মানটাও জানা আছে, বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার যদি দুটো বৃত্তচাপ সমান হয়, তাহলে এই দুটো রেজাল্ট সমান বলে দেই। মানে আমি কি লিখতে পারি যে π/3, আমি কি এমন লিখতে পারি r1 ইন্টু π/3 সমান r2 ইন্টু 5π/12 লিখতে পারি কিনা? ইয়েস অর নো বলো। দুটো এস সমান, দুটো এস সমান, বৃত্তচাপ দুটো সমান, তাহলে ওই যে ভ্যালু দুটো বেরোলো, এই দুটো সমান হয়ে যাবে তো? এবার কি কি কাটবে? π/π কেটে গেল। সমান চিহ্নের উপরে উপরে কাটা যায়, সমান চিহ্নের নিচে নিচে কাটা যায়। 3 4 12, এইটা দাঁড়ালো।
এই মুহূর্তে তুমি তাহলে কি পেলে? 4R1 সমান 5R2। এই পর্যন্ত বুঝেছো কিনা কনফার্ম করো। 4R1 সমান 5R2, এই পর্যন্ত বুঝেছো কিনা কনফার্ম করো। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। প্রত্যেকে, হ্যাঁ শহীদুল, স্যার। স্মিতা, সায়ন্তন, ঋতিকা, প্রত্যেকে এই পর্যন্ত বুঝে গেছো। 4R1 সমান হচ্ছে 5R2। 4R1 সমান হচ্ছে 5R। এবার মন দিয়ে শোনো, এই যে রেজাল্টটা আছে এখানে যদি আমাকে বলে R1:R2 কত হবে, এই অনুপাতটা কত হবে, একটা কথা মনে রাখবে, আমাদের যেমন মানুষের কিছু স্বভাব আছে তেমনি অঙ্কেরও কিছু কিছু জিনিস আমরা ট্রিক্স আকারে মনে রাখতে পারি। যেমন এখান থেকে আমরা অত বেশি কঠিন ভাবে কিছু ভাববো না। যেমন দেখবে, ধরো কোনো হাজবেন্ড ওয়াইফ রাস্তা দিয়ে যাচ্ছে, দেখবে নিজের বউ সুন্দরী হওয়া সত্ত্বেও অনেক ছেলে আছে অন্যের বউর দিকে তাকায়। এখানে তেমনি এই যে R1 এর পাশে যে ভ্যালুটা আছে না, ওই ভ্যালুটা হবে R2 হবে। R2 পাশে যে ভ্যালুটা হবে তার দিকে তাকাবে R1, মানে এখানে ভ্যালুটা ঠিক উল্টে যাবে। কথাটা কি বললাম? R1 কার দিকে তাকাবে? 5-এর দিকে। R2 কার দিকে তাকাবে? মানে এর পাশেরটা অন্যের হয়ে যাবে, অন্যের পাশেরটা এর হয়ে যাবে। এইভাবে তুমি রেজাল্টটাকে মাথায় সেট করে নেবে যে এরকম টাইপের যখন আসবে অনুপাত করতে দেওয়া মানে কোনো কিছু ভাবতে হবে না, যার পাশে যেটা আছে সেটা অন্যের ভ্যালু হয়ে যাবে। 4R1 যদি হয় তাহলে 4টা হয়ে যাবে R2-র জায়গায়, 5R2 যেটা আছে 5টা হয়ে যাবে R1 এর জায়গায়। বুঝেছো অনুপাতটা লেখার স্টাইলটা? তুমি বাই হ্যাঁ করে স্যার, বুঝেছি। মনে রাখার টেকনিকটা বলে দিলাম, এইভাবে তুমি এটা মনে রাখবে। তাহলে 5:4 হবে। সিজা মনে হয় 4:5 বলেছিল, তাই তো তো? তারপরে ওটা মাথায় এসেছিল 5:4 হবে। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আমরা আপাতত এই টপিকে তোমাকে বেশি কিছু পড়তে হবে না, এইটুকু জেনে রাখলে হবে, আর বেশি কিছু লাগবে না। এবার তুমি কোনো এন্ট্রান্স দিতে গেলে যখন এগুলোর কোথাও কাজে লাগবে তখন দেখবে তোমার আর অসুবিধা হচ্ছে না, পারছো। যাই হোক, আমরা নেক্সট দিন মেন ত্রিকোণমিতির মেন টপিক থেকে শুরু হবে আমাদের নেক্সট ক্লাস। ঠিক আছে, আমরা 2-3টা ক্লাস করে ত্রিকোণমিতি কিছুটা এগিয়ে নেব, যাতে তারপরে তোমরা আরো ইজি হতে পারো। যদিও অনেক জায়গায় তোমরা ত্রিকোণমিতি পড়ে নিয়েছো, তাতে কিছু যায় আসে না। আমি এখানে তোমাদেরকে চেষ্টা করব যাতে যতটা কম ফর্মুলা মনে রাখতে হয় সেই চেষ্টাটা বেশি করব। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো। আবার আমরা মঙ্গলবার নেক্সট ক্লাস থাকবে। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। শুনতে পাচ্ছি? বলছিলাম আমি আমি মানে অফলাইনে টিউশন করি না স্যার, আপনার কাছে যাওয়া হচ্ছে আর কি। কোনো অসুবিধা নেই, আমি